আসসালামু আলাইকুম লিসেনার্স। আসল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রাসেল ভাই, উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রাসেল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে। এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। প্রায় আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়ে। মানে ওরা তো আমরা যেমন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যেই ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো এক একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাড়তে ছাড়তে একদম শেষের দিকে চলে আসছে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি। তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলা, তখন সে তার ব্যাখ্যা করে। তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলা, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদে সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন, ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই আপনি মানে আমার মনে হয় যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে,
না, আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে মানে সাফার করেছি আর কি। পরে আমি নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল। এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, ফিলিংস আসে যে রাত্রেবেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়। তখন আমার এই সমস্যাটা সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, তো আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা। এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। যখনই বাসার লোকজন আসতো, দেখতে যে না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো বা দেখেছিস, সেই জন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসে, তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরেও রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম আর রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে তারপরে উনি একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা। মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু রাসেল ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর রাসেল ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরেও করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদের পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? উনি বলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে যান, সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান, দৌড়িয়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগেই দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে, টেনে ধরে বলছে, এই
তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে যে, আমি তো আমার বন্ধুদের খোঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, এখন জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে, তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধুও তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। তো সত্যি রাসেল ভাই, মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে তো মানে দেখে তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বলল যে, তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নাই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিকেন, এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম, যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। রাসেল ভাই, ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কি ব্যাপার, এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। যাই হোক, উনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল ওই যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হল, এবং উনি কিন্তু রাসেলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, মনে হচ্ছে অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে সাপ যত চোখ যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তো আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু রাসেল ভাই, যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা, কিন্তু যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো যে না, এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন পরহেজগার ব্যক্তির কাছে যান। তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরেদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুরেরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে, মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে, ওর যে কন্ডিশন, তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম, আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো, সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি, তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তোবা মহিলা মানুষ, মায়ের মন হয়তোবা নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তোবা বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই, ওনার দেওয়ার ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান, এবং তারাও অবাক হন যে আপনি এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক, কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পারছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে, আমি মানে আমার ইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরে এনেছি। এরপর রাসেল ভাই, কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন, এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছি, উনি সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন।
তো আমাকে যিনি গল্পটা বলেছেন এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তো বা জীবিত আছেন, হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভূত এফএম এর মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ফার্স্ট স্টোরি। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শামস আহমেদ, কলোরাডো, ইউনাইটেড স্টেটস থেকে। ঘটনাটি ঘটে শামসের সাথে 2005 সালে এবং শামস তখন স্টুডেন্ট এবং তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। তিনি তার বন্ধুদের সাথে অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করতেন, বাইরে যেতেন, ঘুরতেন এবং অনেক কিছু করতেন। যাই হোক, তার মূল শখের একটা ব্যাপার ছিল হচ্ছে ক্লাইম্বিং। তিনি এই মাউন্টেন ক্লাইম্বিং খুব পছন্দ করতেন। সেটা তিনি ছোটখাটো ভাবে ট্রেনিং নিয়েছিলেন এবং তিনি এটা করতে খুব আগ্রহী ছিলেন। তো কলোরাডোতে তখন খুব বড় কিছু এরকম পাহাড় ছিল যেগুলোতে ক্লাইম্ব করা যেত এবং শামসের খুব শখ ছিল যে সে এরকম একটা পিক আছে, যাই হোক সেটাতে সে ক্লাইম্ব করবে। এটা তার সবসময় একটা শখ যে সেটা সে জয় করবে, এটা তার শখ ছিল তার বন্ধুদের সাথে গিয়ে। তো এটাকে মাথায় রেখেই সে ছোটখাটো ক্লাইম্বিং এ অভ্যস্ত হওয়া শুরু করছিল। তো যাই হোক, তখন উইন্টার আসি করতেছে, উইন্টার পুরো আসে না এরকম সময়। এক নাগাড়ে বেশ স্ট্রংলি পড়াশোনা করে শামস একটু প্রেশার ফিল করতেছিল। তো যাই হোক, সে ডিসাইড করে যে সে সেমিস্টার ড্রপ দিবে। এটা চিন্তা করে সে ওইবার আর নতুন কোনো কোর্স বা ক্লাস নেয় না আর কি। তো বেশ একটু ফ্রি টাইম কাটাইতে চায় সে। তো এই সময়টাই সে চিন্তা করে যে আমি একটু যদি পাহাড়ে যেতে পারি, একটু ক্লাইম্বিং করি, মন টন একটু ভালো হবে। তো সে তার বন্ধু বিলি আর এডি দুজনের সাথে কথা বলে যে একটু পাহাড়ে যাবি নাকি। তো বিলি এডি ওরা আবার তখন পড়াশোনা করতেছে না, ওরা তখন কাজ করে। তো দুজনই বললো যে ওকে যাও, তো যাই, কোনো ব্যাপার না, চলো যাই। তো তারা মোটামুটি ডিসাইড করে যে তারা ক্লাইম্বিং করতে যাবে। তো মোটামুটি যেখানে তারা ক্লাইম্ব করতে যাবে এক্স্যাক্ট লোকেশন বলে নাই শামস। তো ওই পাহাড়গুলো বেশ উঁচু, অনেক উঁচু, কারণ সে চাচ্ছিল যে সে যেখানে ক্লাইম্বিং শেখার পর মোটামুটি প্রথম দিকে করছে তার থেকে একটু উঁচু জায়গাগুলো সে ক্লাইম্ব করতে, তাহলে তার অভ্যস্ততা বাড়বে। কারণ তার অ্যাকচুয়ালি তার ইচ্ছা হচ্ছে যে সে গিয়ে কলোরাডোর সবচেয়ে টপ যে পিকটা সেটা সে ক্লাইম্ব করবে পরবর্তীতে। আর সেইটা করতে চায় হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়েদারে, মানে উইন্টারে। তো উইন্টারে করতে গেলে কিন্তু ওয়েদার চরম এক্সট্রিম থাকে এখানে, আর এটার জন্য তাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট। তো সেটা অ্যাকচুয়ালি দিস দ্য বেস্ট টাইম। সে মনে করে যে এখন যেহেতু উইন্টার কেবল আসি করতেছে আর আমি যেটা ডিসাইড করছি যে জায়গায় আমি যে করবো ক্লাইম্বিং প্র্যাকটিস, এটা হচ্ছে বেস্ট প্রিপারেশন ফর মি। তো সেই জন্যই কিন্তু প্ল্যানটা করছে, এই সময়টা করবে কাজটা। তো বিলি এডি দুজনের কাছেই যখন এসে বলছিল, তারা কিন্তু বলছিল তখন যে তাদের কাছে ওরকম টাকা নাই, এখন টাকার শর্টেজ আছে। তো বলে যে আমি কভার করবো, অসুবিধা নেই, আর আমি এমনি সেমিস্টার ড্রপ দিছি, এখন আমি এক্সট্রা টাকা যা আছে আমি বেয়ার করবো, কোনো অসুবিধা নেই, সো লেটস গো। তো ওরকম প্ল্যান করে যোগাযোগ করে ওরা ওইখানে, এবং ওখানকার যে এজেন্সি তাদেরকে ওখানে গাইড প্রোভাইড করবে ইত্যাদি ইত্যাদি, ওদের সাথে যোগাযোগ করে ওরা রওনা দেয় আর কি। তো এডিট ট্রাক ছিল, ট্রাকে করে সব প্যাক করে রওনা দেয়। তো ওই এজেন্সি তাদেরকে বলছিল যে তোমাদের থাকার জায়গা অমুক জায়গা হবে, যেখানে তোমরা কটেজ আছে আমাদের, ওই কটেজে থাকবা, এবং ওইগুলাই কিন্তু আগের থেকে ওরা রেন্ট টেন্ট সব হিসাব করে নিচ্ছে আর কি। তো বলছে যে ওখানে থাকবা এবং ওখান থেকে এরকম আমরা রওনা দিব, এতটা সময় আমাদের গাইড আসবে, তারপর ইত্যাদি ইত্যাদি। এবং ওরা ওইটা চুজ করছে, একটু ভাড়া বেশি নিছে শামসের কাছে, যেটা যেহেতু মানে কটেজটা কাছে, তাদের যেই পাহাড়ের যেখানে যেতে হয় এটাতে কাছে। আর শামসের কাছে ওই কটেজটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে কটেজটার যে ছবি সে দেখছে ওদের ক্যাটালগে, সেটা অন্যরকম, মানে খুব সুন্দর, মানে একদম কাঠের একটা কটেজ এবং পাথর দিয়ে বানানো। এখানে মানে ফায়ার প্লেসের চিমনি উঠে গেছে উপরে, দুই পাশে ঢালু ছাদ, এবং যে কটেজের আশেপাশের জায়গাটা পুরাপুরি একটা খোলা জায়গা, এবং বেশ খানিকটা দূর থেকে বড় বড় গাছগুলা উঠছে এবং দূরে মাউন্টেনের এগুলো দেখা যাচ্ছে। তো সে চিন্তা করছে যে আমরা একদিন আগে চলে যাই, একদিন ওখানে থাকবো, ওখানে থেকে আড্ডা টাড্ডা দিয়ে তারপর দিন রওনা দিলাম ক্লাইম্বিং এর জন্য। এবং ক্লাইম্বিং এর সময় তো শুধু ওই টেন্ট ছাড়া আসলে ওরকম কিছু নাই, টেন্টে থাকতে হবে। তো এই কটেজটাতে মানে একটা দিন থাকি, বেশ জোস হবে। তো যাই হোক, ওইটা দিয়েই চুজ করছে কটেজটা শামসরা। তো তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তাদের যে মূল শহর থেকে বের হয়ে হাইওয়ে ধরে চলতে চলতে এক সময় এই পাহাড়ি এলাকার মধ্যে ঢুকছে। এই জায়গাগুলা একটু অন্যরকম, পাহাড়ে এখানে ঢুকেছে, উঁচু উঁচু গাছ রাস্তার দুই পাশে, এবং বেশ দূরে দেখা যাচ্ছে ঢালু জায়গা, এবং তারপর পাহাড় দূরে, এবং অনেক দূরে মাউন্টেন লাইন দেখা যাচ্ছে এরকম। তো চলতে চলতে এক সময়
তারা চলে আসলো এই জায়গাটা একটু কান্ট্রি সাইড, যেখান দিয়ে তাদের যেতে হবে কটেজের মূল রাস্তাটা। তো ওরা ওই রাস্তার মধ্যে উঠে গেল এবং চলতেছে বেশ অন্যরকম। এবার একটু মানে উঠে চলতে, মানে গাড়িটা উপর দিকে উঠতেছে, বোঝা যাচ্ছে যে রাস্তা পাহাড় একদম ঘুরে ঘুরে উঠতেছে। এবং চারিপাশে এই যে শীত যেহেতু চলে আসছে, বেশ ঠান্ডা বেড়ে গেছে এবং ঘন কুয়াশা নিচের দিকে দেখা যাচ্ছে, বেশ কভার করে রাখছে। তো এরকম করে ঘুরতে ঘুরতে এক সময় তারা চলে আসলো বেশ গাছগাছালি ঘেরা একটা জায়গা। সেখান থেকে বের হয়ে জাস্ট এরকম একটা প্যাচ পাহাড়ের মধ্যে, রাস্তাটার মধ্যে এরকম প্যাচ দিয়ে উঠলো। উঠে দেখলো যে একটা মানে এরকম ফাঁকা জায়গা, বেশ খোলা জায়গা ওই জায়গাটা। এবং এই খোলা জায়গাটার মধ্যে মাঝখানে মনে হলো যে এই কটেজটা রাখা, কটেজের পাশেই একটা গাছ, বড় গাছ, এবং গাছে একটাও পাতা নেই, শুকনো একটা গাছ, ডালপালা মেলে আছে এরকম। এবং মানে গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুকনো একটা গাছ, আর ঠান্ডায় পড়ে গেছে। এবং দূরে দেখতেছে যে তার কয়েকদিন আগে মনে হয় হালকা স্নোফল হয়েছিল, কিছু কিছু জায়গায় এখনো স্নো মানে আছে, হালকা হালকা লেগে আছে, কিছু কিছু জায়গায় গলে পানির মতো হয়ে গেছে। এবং তার থেকে দূরে উঁচু উঁচু গাছগুলো আছে, গাছের ওই পাশে দূরে পাহাড়েরই দেখা যাচ্ছে, এবং ওই পাহাড়ি তারা ক্লাইম্ব করবে। তো বেশ লাগলো শামসের কাছেও, বা বিলি, এডি, ওদের কাছে সবার কাছে জোস লাগলো। এবং তারা তাদের ট্রাক এনে পার্ক করলো ওইখানে। তো ওদের কাছে কিন্তু বলা আছে যে অমুক জায়গায় যে উঠবে, ওখানে জিনিসটা এরকম যে কেউ নাই, ওদের এজেন্ট যে কেউ থাকবে ওখানে তা না, সবকিছু দেওয়া আছে এই সেই। তো ওরা কালেক্ট করে নিয়ে গেছে এখান থেকে যাওয়ার সময়, তো ওই কটেজের চাবি নিয়ে গেছে। তো সুন্দর যে ওখানে কটেজ খুলে ঢুকলো, বেশ সুন্দর ছিমছাম গোছানো, কটেজের ভেতরে সবকিছু গোছানো। এবং তাদের জিনিস হচ্ছে তারা যখন এখান থেকে যাবে তখনও তাদের কিন্তু ঠিক এইভাবেই গোছায় রেখে যেতে হবে কটেজটা, মানে এটা কিন্তু জাস্ট লাইক ডাম্পিং করে গেলে হবে না এখানে। তো যাই হোক, ওরকম ভাবেই ঢুকছে তারা। তো ঢুকে দেখতেছে যে কটেজের মধ্যে বেশ জোস এনভায়রনমেন্ট, ভিতরে হিটিং টিটিং অন করে দিল তারা, দিয়ে ভেতরে তাদের মতো হাঁটতেছে, এইটা ওইটা দেখতেছে। তো খুব সুন্দর লাগতেছে। তো দোতলা উঠে গেল, তারা তিনজন বলছে কে কুই থাকবি। তো বিলি এমনি পছন্দ করতো যে নিচে থাকতে, সে বলতেছে যে আমি নিচতলায় থাকবো লিভিং রুমের মধ্যে, আর এই ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসে কাঠ দিব, আগুন জ্বালবো, এখানে আমি থাকবো, আর তোরা আড্ডা দিবি আমার সাথে, তারপর তোরা তোদের মতো বেডরুমে চলে যাস। তো 2 তলায় গেল, 2 তলায় যে শামস দেখতেছে যে এই পাশে একটা বেডরুম আছে, এই পাশে একটা বেডরুম আছে, মানে 3টা বেডরুম 2 তলায়। তো শামস ডান দিকের যে বেডরুমটা ওটাতে ঢুকে দেখলো যে ওইটার এক পাশে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওখানে পাহাড়, মাউন্টেন লাইনগুলো দেখা যাচ্ছে, উঁচু যেটা যারা ক্লাইম্ব করবে সেই পাহাড় দেখা যাচ্ছে, আর তার নিচে গাছ, খুব সুন্দর পরিবেশ। আর ওই সেম রুমের এই পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই পাশে যে যেটা পাতা ছাড়া মরা গাছটা, ওই গাছটা দেখা যাচ্ছে ওখানে, মানে ডালপালা এরকম হয়ে আছে। তো শামসের কাছে এগুলো বেশ ভালো লাগতো। শামস বললো যে আমি এই রুমটা নিবই, আই এম গোনা টেক দিস রুম। আর বিলি তো ওই নিচে থাকতে পছন্দ করে, সে ওখানে থাকবে। এডি তখন বললো যে আচ্ছা তাহলে আমি ওই পাশের কর্নারের রুমটা নেই। তো ওই কর্নারের রুম থেকে এই গাছটাকে সামান্য দেখা যায় আর পাহাড় দেখা যায়। যাই হোক, তারা রুম ডিস্ট্রিবিউট, মাঝখানের রুমটা কিন্তু খালি রয়ে গেল তাদের, ওটার মধ্যে কেউ নাই। আর নিচে কিন্তু বিলি থাকতেছে রাত্রেবেলা। যাই হোক, তাদের মতো সব গোছায় নিয়ে তারা ওখানে বসছে, নিচে আড্ডা দিতেছে। এর মধ্যে বেলা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বিকাল হয়েছে। বিকাল হয়ে এবং ওই ফোনে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এখানে এসে পড়ছি, তাদের যে কোম্পানি তাদেরকে বলছে যে আমরা এখানে চলে আসছি, তোমরা এই যে আগামীকাল এতটার সময় তোমাদের লোক আসার কথা, এই সেই মানে জাস্ট কনফার্ম করে দিছে। দিয়ে তারা ওখানে জাস্ট আড্ডা দিতেছে নিচে। তো বসে বসে আড্ডা দিতেই ততক্ষণে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে। তারা দেখতেছে যে পাহাড়ি বিকালটা অন্যরকম। একে তো কাইন্ড অফ গ্লুমি ওয়েদার, মানে উইন্টারের, তারপরে দেখা গেছে যে তখন আলো কমে যাচ্ছে, মানে একেবারে অন্যরকম একটা পরিবেশ। পাহাড়ের ওই পাশের জায়গাটা মনে হচ্ছে হঠাৎ করে পাহাড়ের উপরের দিকটা কেমন যে লালচে হয়ে গেল। তো তখন বলতেছে শান্ত, দেখ কি অবস্থা। তো তিনজনই দেখলো, মনে হলো যে পাহাড়ের উপরের ওই জায়গাটা কাইন্ড অফ স্নো ক্যাপ আছে। তো ওই জায়গায় যখন আলো পড়ছে মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে একদম ঝকমক করে উঠছে লাল রংটায় সাদার উপরে, অন্যরকম সৌন্দর্য একটা। যাই হোক, এটা তারা অনেকক্ষণ এনজয় করলো, মানে অনেকক্ষণ বলতে বেশ খানিকক্ষণ। তারপরে কিন্তু আস্তে করে সেট করে সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার সাথে সাথে জায়গাটাকে রিয়েলি স্পুকি মনে হওয়া শুরু হইলো, বিকজ মনে হলো যে এই জায়গাটা মনে হয় ভুতুড়ে একটা জায়গা। কারণ মানে অন্যরকম একটা ভয়ঙ্কর লাগতেছে চারিপাশটা, মানে মনে হচ্ছে যে ওই যেসব জায়গায় হালকা স্নো জমে ছিল সেগুলা গলে গেছে, যেসব জায়গায় কালো কালো পাথর বের হয়ে গেছে, দেখতে কেমন যেন মুখ বদনান করে আছে এই যে মানে এই আকাশের ধূসর আলোতে।
মানে ধূসর আলো কারণ কি, মানে জায়গাটার পরিবেশ ল্যান্ডস্কেপটা এরকম যে এই রাতের আলোটাও ধূসর আলো হয়ে গেছে, আর ওই গাছের উপরের জায়গাগুলোকে আরো অন্যরকম লাগতেছে। তো ওরা ওখান থেকে সুইচ ট্যাপ দিয়ে বাসার পাশের যে বাতিগুলো জ্বালাই দিছে, তো দুই পাশে 2টা লাইট আছে, সামনে শেডের নিচে একটা আর ওইখানে একটা, 2টা লাইটে মানে খুব বেশি আলো তৈরি করতে পারতেছে না। তো এরকম সময় তারা খেয়াল করলো যে আকাশে চাঁদ ভিজিবল হয়েছে, মানে চাঁদটা খুব আবছা ছিল, এটা মানে আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়তেছে। তো বেশ মোটামুটি বেশ বড় হয়েছে চাঁদ, এবং চাঁদের আলো চারিদিকে বেশ ছড়ায় পড়ছে। তো তাদের কাছে বেশ লাগলো চাঁদের আলো দেখে, মনে হলো যে অসাধারণ একটা পরিবেশ। তো খিদাও লাগছে, খেতে হবে। তো তাদের সাথে তো সব এই ক্যাম্পিং ফুডস, ক্যাম্পে করার মতো আর কি, ক্যাম্পিং এর জন্য তারা খাবার নিয়ে আসছে। তো চিন্তা করলো যে কিচেনে আর বদার না করে আমরা এগুলা নিয়ে গ্রিল করি, এবং গ্রিলের অভ্যাস আজকের থেকে শুরু হোক, কেননা পাহাড়েও তাদের এটাই করতে হবে। তো যে তাদের ট্রাক থেকে তাদের ওই যে গ্রিল ম্যাটেরিয়াল যা যা আছে সেগুলো সব নামাইলো, এনে সেটা স্ট্যান্ড সেট করলো কোথায়, ওই যে গাছ আছে যে মরা গাছটা ওটার কাছে, ওখানে সেট করলো তারা। মানে এটা তাদের কাছে মনে হলো একটা আর্টিস্টিক ব্যাপার, ওখানে বসে গ্রিল করবে তারা। তো সবকিছু সেট আপ করে চারকোল টারকোল দিয়ে এটা লাইট করলো, জ্বললো, তাদের যে খাবার বের করলো, চিন্তা করলো যে চিকেন গ্রিল করবে, স্টেক গ্রিল করবে, এগুলা। তো এনে সবকিছু ওখানে গোছাচ্ছে 3 ফ্রেন্ড মিলে। তো ম্যারিনেট করতেছে একজন, এগুলা গোছাইছে একজন, মানে 3 জন মিলে মানে করতেছে আর কি সবকিছু। তো বসে বসে ওখানে গল্প করতেছে আর তারা গ্রিল করতেছে ঠিক গাছের ওইখানে। তো শামস অনেকক্ষণ মানে একটু অন্য মনস্ক হয়েছিল, সে খাবারের দিকে মনোযোগ দিতেছে, আবার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে তার, ওগুলো চিন্তা করতেছে। হঠাৎ করে সে যেখানে বসেছিল তার কাছে মনে হলো যে তার পাশের যে ঝোপটা বেশ নড়ে উঠছে, মানে কেমন জানি মনে হলো যে এরকম মানে বেশ নড়ে উঠছে, পিছনে কিছু আছে। তো শামস চিন্তা করলো এনে কি, সে একটু মানে সরে এবারে তাকাইছে এরকম যে এনে কি ওখানে চিন্তা করতেছে। হঠাৎ করে সে খেয়াল করলো যে ঝোপের ভেতর থেকে মনে হলো যে একজোড়া চোখ তাকায় আছে তার দিকে, জল জল করতেছে চোখগুলা, মানে অনেকটা মানে সাপদের চোখ যেরকম। তো শামস চিন্তা করলো বাপরে বাপ, এখানে আবার নেগড়ে আছে নাকি। তো সে শর্ট করে একটা পাথর নিয়ে ছুঁড়ে মারলো ফার্স্টে, ভয় দেখানোর জন্য কাছাকাছি, যদি ওরকম কিছু থাকে যাতে সরে যায়, এটা চিন্তা করলো। বাট ওদের যদি আবার প্যাক থাকে তাহলে অনেক সমস্যা, সে জানে, এগুলো সবই জানে যে প্যাক থাকলেও সমস্যা, কিন্তু তারা তো 3টা ফ্রেন্ড, তাদের আগুন টাগুন আছে সামনে, এই জন্য তার এই সাহসটা, সে পাথর নিয়ে ছুঁড়ে মারলো। তো পাথরটা কাছে যখন ঠাস করে পড়ছে, ওইটা মনে হচ্ছে যে সরে গেল ভিতর দিকে ওই ঝোপের মধ্যে। তো শামস তখন বিলি আর এডিরে বললো, ম্যান এখানে কিছু একটা আছে, কায়োটিও হইতে পারে, কায়োটি এক ধরনের প্রাণী, বুঝছে, কায়োটিও হইতে পারে, আবার কিন্তু চোখ দেখে আমার কাছে কেন জানি উলফের চোখের মতো লাগছে। তো ওরা বলে যে আর এখানে হঠাৎ করে এরা তো এই জায়গাটা সেট আপ করে রাখছে, নূর ভাসবে কেমনে, আসতেই পারে, একটা প্যাকের এদিক দিয়ে আসতে কি লাগে, আসতেই পারে কাছাকাছি, বি কেয়ারফুল ম্যান, আর একসাথে থাইকো, একা হাঁটা চলা করো না, এরকমই। তো এগুলা বলে তারা ওখানে গেছে, এবং তাদের যখন খাবার দাবার রেডি হলো তারা ওইখানে বসেই খাওয়া দাওয়া করলো। সবাই মোটা জ্যাকেট ট্যাকেট পরা গায়ে, ঠান্ডা যদিও আছে, এবং এই গ্রিলের যতটুকু হিট এতটুকু আসতেছে। তো ওখানে বসে ওরা ওই যে ডিসপোজেবল প্লেট ছিল ওটাতে খাইলো টাইলো, খেয়ে টেয়ে সবকিছু একটা এরকম ব্যাগের মধ্যে, গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকায় ওইটা বেঁধে কোনায় রাখার জায়গাটা একটা এরকম জায়গা আছে, ওই জায়গায় রাখলো। তো রেখে ওই তাদের গ্রিলটা মোটামুটি পরিষ্কার করলো, এখান থেকে যতটুকু করা যায় পরিষ্কার করে, মানে নিজেরা সব গোছায় ফেলতেছে। তো শামসের দায়িত্ব পড়ছে যে এখানে সে মোটামুটি এটাকে ডোলে উঠায়, তো ঠান্ডা করছে আগে, ঠান্ডা করে এটা ডোলে উঠায় এখান থেকে নিয়ে আসবে। আর বিলি আর এডি কিন্তু ওই পাশে যায় তাদের ট্রাকে অনেক জিনিসপত্র গোছাচ্ছে, এডি গোছাইতেছে, আর বিলি হেঁটে বাসার দিকে চলে গেছে, বাসার ভিতরে ঢুকে গেছে। এডি ট্রাকের মধ্যেই গোছাচ্ছে, আর শামস এটা করতেছে, এগুলো পরিষ্কার করে গোছাইতেছে। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার পাশে কেউ আছে, মানে সে ফিল করলো যে তার পাশে কেউ আছে। তো শামস কেঁপে উঠে হঠাৎ তাকাইছে, কি রে কে, মানে সে তো দেখছে যে মানে ওদিকে এডি আর ওদিকে বিলি তো ঢুকে গেছে ঘরের দিকে, এদিকে মানে কে, কেঁপে উঠে তাকাইছে, মানে মনে হচ্ছে আননোন কোন এক্সিস্টেন্স। তো তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে ফিল করতেছে যে তার পাশে কেউ আছে এরকম, মানে যেদিকে সে তাকায় আছে তার কাছে কেন মনে হচ্ছে একটা এনার্জি, মানে একটা মানুষ যদি পাশে দাঁড়া থাকে যেরকম ফিল হয় সেরকম। এবং এখন কিন্তু এই গ্রিল ট্রিলের কোনো আলো নাই, আর শুধু ওই যে বাসার বাইরে যে একটা আলো জ্বালানো লাইট, সেটার হালকা আলো এখান পর্যন্ত আসতেছে, আর চাঁদের আলো। সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে, তার মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। তো বেশ ভয় পেয়েছে শামস, বেশ ভয় পেয়েছে। সে তাড়াতাড়ি তার ওই গ্রিলের অংশগুলোকে টেনে নিয়ে সে হেঁটে আসতেছে।
তো যখন সে হাঁটা দিচ্ছে ট্রাকের দিকে, সে দেখছে যে ততক্ষণে এর একটু আগে কিন্তু সে দেখছে এডি ট্রাকে কাজ করতেছিল, এখন দেখছে এডিও কিন্তু ওখান থেকে চলে গেছে, ট্রাকের ওখান থেকে হেঁটে চলে গেছে ঘরে। তো সে হেঁটে যখন যাচ্ছে ট্রাকের দিকে, তার কাছে মনে হলো যে তার পেছনে শব্দ পেল কেউ আসতেছে। তো সে ফট করে পেছন ফিরে তাকাইছে শামস, দেখে যে না, কেউ নাই, মানে পুরা ফাঁকা, খাকা করতেছে। আর এডি বিলি দুজনে কিন্তু ওই ঘরে ঢুকে গেছে। তো তার কাছে অস্বস্তি লাগা শুরু করলো। সে মনে মনে চিন্তা করলো যে দুইটারে আমি পাইছি, কারণ ওদেরকে বলছি যে এখানে আমি মনে হয় চোখ দেখছি, উল্ফ হইতে পারে, আমার একা ফালা রেখে গেল। তো শামসের মনে একটু ভয় লাগতেছে যে আবার সে ওখানে পাথর ছুঁড়ে মারছে, এখানে কি আসলেই কি মানে নেকড়ের কোনো প্যাক ট্যাক আছে নাকি। আর পাহাড়ে গেলে এগুলো একটু তাদের কেয়ারফুল থাকতে হয়, কিন্তু তাদের যে এজেন্সি তাদের এখানে আছে, তারা কিন্তু মোটামুটি নিশ্চিত করছে যে আশেপাশে এরকম উল্ফের ব্যাপার স্যাপার নাই, বা কোনো বন্য প্রাণী এরকম এখন নাই। বাট পাহাড়ে ওঠার পরে অনেক রকম রিস্কই থাকে, সেগুলো তাদের সাইন করেই উঠতে হয় যে এখানে যত রকমের এই ডেঞ্জার যে ব্যাপারগুলা, এগুলো আমরা মেনে নিয়ে উঠতেছি। তো যাই হোক, সে মানে একটু ভয় পাইছে এবং ওদের দুজনে বকা দিবে এরকম চিন্তা করতেছে। সে ট্রাকের একদম কাছে চলে আসছে। তো এসে সে ট্রাকের পেছনে যে তিরপল লাগানো ছিল, তিরপলের একটা অংশ সে খুললো। এই পাশে সাধারণত এই ধরনের জিনিসগুলো সব রাখা হয়। তো এগুলো খুলতেছে আর সে মানে একটু চেপতেছে এডির উপরে, যে এডি যেহেতু এখানে ছিল তো খোলা রেখে যেতে পারতো, এটা আর মানে এরকম রেখে যাওয়ার মানে কি। তো খুলতে খুলতে জিনিসগুলো খুলে ফেললো তিরপলটাই পাশে, এবং সেই জিনিসগুলো রাখতেছে। তো সে মূল যে অংশটা ঢুকায় রাখছে, স্ট্যান্ডটা ঢুকাবে, এই সময় তার কাছে মনে হলো যে তাদের ট্রাকের সামনে মানে ওই যে মানে তার যে হুডের ওই পাশে মনে হলো কাউকে দাঁড়ানো দেখলো সে, লম্বা টাইপের কাউরে। তার কাছে 1 সেকেন্ডের জন্য মনে হয়েছে। তো সে ফট করে আবার তাকাইলো, তাকায় দেখতেছে নাই। কিন্তু তারপরে সে ঠিক জাস্ট কতগুলো পাথর গড়ায় যাওয়ার মতো শব্দ পাইলো নিচে, মনে হলো খড়খড় করে কিছু নুড়ি পাথর ওখান থেকে গড়ায় গেছে। মানে একদম নিস্তব্ধ, এই শব্দগুলো বেশি পাওয়া যায়। তো সে তাড়াতাড়ি ওই তার যে স্ট্যান্ডটা ওইটাও তাড়াতাড়ি ঢুকায় রাখলো। ঢুকায় এসে এখন যে সে ফেরত যাবে এটা বেঁধে, তার কাছে ভয় লাগতেছে। সে হাত দিয়ে নেড়ে চেড়ে তার ওখানে বেসবল ব্যাট রাখতো ট্রাকের মধ্যে, বেসবল ব্যাটটাকে টেনে বের করলো, বের করে এনে সে ওই তিরপলটা ভালো মতো বেঁধে দিল। বেঁধে দিয়ে এইবার সে ঘুরে দাঁড়াইছে, মানে ট্রাকটাকে পেছনে ঘুরে দাঁড়াইছে। তার কাছে কেন জানি ভয় লাগতেছে, পুরো বাড়িটার দিকে তাকায়। তার কাছে মনে হইতেছে যে সে এই ট্রাক থেকে যে ওই পর্যন্ত যাবে, কিছু একটা তার উপরে সে হামলা করবে, এরকম লাগতেছে তার কাছে। এখন সে এখানে কিন্তু মানে রেশনাল জিনিস মনে করতে পারতেছে না। তার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা সুপার ন্যাচারাল, মানে অন্য কিছু না। তার কাছে মানে পার্থিব কোনো জিনিস মনে হইতেছে না যে কোনো উল্ফ বা কোনো প্রাণী। তার কাছে মনে সুপার ন্যাচারাল কিছু একটা আসবে। চারিপাশে কেমন একটা নিস্তব্ধতা এবং রাতের শব্দ, ঝিঝি পোকা ডাকতেছে। তো যাই হোক, সে বেসবল ব্যাটটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর মনে মনে বন্ধুদের গালি দিতেছে যে তোরা আমার একা ফেলায় চলে গেলে এখানে তো ঠিক করস নাই, তো আমাদের সব এখানে থাকার কথা একসাথে, আর আমি তোদেরকে বলছি যে আমি দুটো চোখ দেখছি। যাই হোক, সে ব্যাটটা হাতে নিয়ে এগুচ্ছে আস্তে আস্তে, এবং সে চারিদিকে নজর রাখতেছে। মনে হচ্ছে যে কিছু একটা এরকম আছে নাকি আশেপাশে, এরকম লাগতেছে। তো সে মোটামুটি বাসাটার কাছাকাছি চলে আসছে, মানে জাস্ট মানে বাসার সামনে তার কাছাকাছি চলে আসছে। এই সময় শব্দ পেল যে তাদের মনে হলো যে যেখানে গার্বেজটা ফেলছিল ওই জায়গায় মানে কিছু টানাটানি করার, ছিঁড়ে ফেলার মতো। তো সে তাড়াতাড়ি তাকাইলো ওদিকে, জাস্ট তাকাইছে। তার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে হয়তো ওই র্যাকুন বা কায়োরি কিছু একটা ওখানে যে ওই তাদের গার্বেজ, তারা যে খাওয়া দাওয়া করছে, হাড্ডি টাড্ডি ফেলছে, ওগুলা কিছু নিয়ে টানাটানি করতেছে। তো এটা মনে করছে সে। কিন্তু সে অবাক হয়ে দেখলো যে তাদের যে গার্বেজটা ছিল বেশ বড় হয়েছিল, ওইটাকে টেনে কিছু একটা সসর করে নিয়ে গেল নিচের দিকে, মানে ওই জায়গাটা ওই গাছের ওইখান থেকে আস্তে করে নিচে চলে গেল, সসর করে নিয়ে গেল নিচের দিকে। তো সে ভাবলো হইতে পারে ওরকম কোনো প্রাণী মুখ দিয়ে টেনে নিছে। যাই হোক, সে দৌড় দিল, সে মোটামুটি দৌড় দিয়েছে ওখান থেকে। দৌড় দিয়ে তাড়াতাড়ি এসে ওই সেই কটেজের ইসে উঠে গেছে, পাটাতনে সিঁড়ি দিয়ে উঠে, যে গেটের মধ্যে যে সে মানে নবটা ঘুরে দ্রুত ঢুকে গেল ভিতরে ঢুকে ওখানে ছোট্ট গ্লাস আছে, ওইটা যে তাকায় দেখতেছে বাইরে দেখতেছে যে জাস্ট কোয়াইট, কিচ্ছু নাই এরকম। তখন দেখতেছে তাকায়, তারপর সে পিছন ফিরে দেখতেছে যে ফায়ার প্লেস জ্বলতেছে বেশ ওয়ার্ম ভিতরে। ওই ফায়ার প্লেসে কাঠ দিয়ে আগুন জ্বালায় দিচ্ছে বিলি, এবং বিলি খুব সুন্দর কাউচের মধ্যে শুয়ে তার গায়ের মধ্যে একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে সে মানে ঘুমিয়ে তলায় গেছে, ঘুমাচ্ছে। তো এটাতে শামসের আরো একটু রাগ উঠলো যে এটা কেমন কথা, খাওয়া দাওয়া করছে, ভিতরে আসছি, গল্প করবি, কিচ্ছু না, এনে এসে শুয়ে পড়লি এরকম। তো সে মানে কাছে গেল, বিলির কাছে যে এসে দেখুন বেসবল ব্যাটটা দিয়ে বিলি এরকম খোঁচা দিল। তো খোঁচা দেওয়ার পর 2-3 বার দেওয়ার পর বিলি করে তাকালো তার দিকে, তাকায় বলছে কি ব্যাপার, এখানে এসে শুয়ে পড়লি?
ফিলিং স্লিপি ম্যান, আই এম এক্সট্রিমলি টায়ার্ড। বলতেছে যে আমি মানে আমার ঘুম আসতেছে এবং আমি এক্সট্রিমলি টায়ার্ড। সে মনে হচ্ছে কথাই বলতে পারতেছে না বিলি, তার মুখ জড়ায় যাচ্ছে এরকম অবস্থা। তো সে জিজ্ঞেস করছে এডি কই, আপস্টেয়ার্স। তাই বলে উপরে দেখাই দিল। তো আর কোনো কথা না বলে বললো যে ফায়ার প্লেসে তো ভালোই দিছিস, কাঠ আরো গুজা দেন, নাহলে কিন্তু পুরো ঠান্ডা লাগবে, তুই তো এমনি এখানে নিচে আসোস, মানে চারিপাশ তো খোলামেলা। তো এই বলে সে আস্তে করে গেল, গিয়ে সে ওই দরজার মধ্যে যে নবটা ছিল নবটা চেপে দিল যাতে কেউ নব খুলে না ঢুকে। এতক্ষণ কিন্তু দরজা এমনি খোলা ছিল যাতে সে ঢুকতে পারে। তো শামস সিঁড়িতে উঠলো, কাঠের সিঁড়ি, প্রতিটা স্টেপ ফেলতেছে। তার কাছে জানি কেমন লাগতেছে, মনে হচ্ছে যে বাড়িটার মধ্যে কোনো একটা অসঙ্গতি আছে এরকম লাগতেছে। তো মানে সেই যে প্রতিটা স্টেপ দিয়ে উঠতেছে, যদিও পাতলা কার্পেট বিছানো আছে, তারপরও শব্দটা মনে হচ্ছে বেশি বেশি হইতেছে, মচমচ করতেছে। তো সে উপরে উঠলো, উঠে যে করিডোরের মধ্যে ঢুকলো, করিডোরে ঢুকে দেখতেছে যে ডান দিকে তো তার রুম, আর মাঝখানের রুমটাতে কেউ নাই, আর বাঁ দিকের রুমটা হচ্ছে এডির। তো সে চিন্তা করলো নিজের রুমে যাওয়ার আগে এডিরে দেখে আসে এডি কি করতেছে। আপস্টেয়ার যেহেতু বলছে, তো সে হেঁটে হেঁটে এডি রুমের দিক গেল, এবং বাতি জ্বলতেছে কিন্তু এডির রুমের কাছে আর তার রুমের কাছে দুই পাশে, আর মাঝখানে বাতিটা কিন্তু অফ, যে এটার মধ্যে লোক নাই, মানে নাই। ওই সুইচ দেওয়ার পরে কিন্তু পুরো করিডোরেই তিনটা বাতি জ্বলার কথা। তো সে যে এডি রুমে যে জাস্ট নক করলো, এটা ভদ্রতা, নক করলো। তো নক করার পর কোনো রেসপন্স নাই। তো 2-3 বার নক করার পর কোনো রেসপন্স নাই। তো সে কি মনে করে ফ্রেন্ড, তো সে আস্তে করে নবটা আস্তে করে ক্যাচ করে ঘোরায় দরজাটা খুললো। তো দরজা খুলে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার, মানে রুমের বাতি জ্বলতেছে না, রুমটা অন্ধকার। তার একটু অস্বস্তি লাগলো যে এডি এত দ্রুত এসে ঘুমায় গেল, নিচে ভিডিও ঘুমায় গেছে। তো ঘরের মধ্যে অন্ধকার, আর এডি শুয়ে আছে খাটের মধ্যে এবং তার গায়ের মধ্যে চাদর, সেও মানে একদম পুরা মনে হচ্ছে যে একদম ডিপ ঘুম। তো সে একটু শামসের একটু মনই খারাপ হইলো যে কি ব্যাপারে, তো দুজনের ঘটনা কি, দুজনে এসে শুয়ে পড়ছে, একটু মন খারাপ হইলো। চিন্তা করলো ওরা উঠাবো। তারপরও সে একটু মানে তার মনের মধ্যে ফ্রেন্ড তো একটু রাগও আছে, সে উঠে যায় ধাক্কা দিল এডির গায়ে। এই ম্যান, ওয়েক আপ, হোয়াটস আপ, ধাক্কা দিল। তো খুব এরকম 2-3 বার ধাক্কা দেওয়ার পরও এডি একটু তাকায়, মানে একদম ঘুম কাতুরে গলায় বিলির মতো বলতেছে, হোয়াটস গোয়িং অন ম্যান, আই এম স্লিপি, মানে আমার ঘুম আসতেছে, খুব ঘুম আসছে, আই এম ড্যাম টায়ার্ড বলে সে বলছে যে ইউ গো টু স্লিপ। সবাক হলো যে ওদের দুইজনে এরকম ঘুম আসতেছে কেন। তো সে আস্তে করে দরজাটা টেনে দিয়ে আর কিছু বললো না, চিন্তা করলো এটা নিয়ে কালকে কথা বলবে। তো বলে সে তার রুমের দিক গেল। তো রুমের দিকে গিয়ে সে তার রুমের দরজাটা জাস্ট খুলছে, এই সময় তার মাথার উপরে যে বাতিটা ছিল এটা টিপ টিপ করে 2 বার জ্বলে নিভে গেল, মানে 2 বার জাস্ট স্টার্টার করছে করে নিভে গেল। তো সে দেখলো পুরা যে করিডোরটা অন্ধকার, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, এই জায়গাটার শেষ মাথায় কিন্তু একটা ছোট্ট মানে আছে আর কি, জানালার মতো কাচ দেয়া। সেই কাচ দিয়ে দেখতেছে যে বাইরের যে বাতিটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, বাইরের বাতিটাও বন্ধ। সবাক হইলো, ঘটনা কি যে মানে এরকম বাতি মানে কি ইলেকট্রিসিটি চলে গেল ঘরের, তাহলে তো মানে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজিং হয়ে যাবে, চরম ফ্রিজিং হয়ে যাবে। কারণ কাজ ইলেকট্রিসিটি চলে গেল, তো এইখানে যে হিটিংটা কাজ করতেছে এটাও কাজ করবে না। তো সে মানে অবাক হইলো। এখন চিন্তা করলো যে এটা আমি অন করতে যাব, অন করতে গেলে আমার বাইরে একা যাওয়া লাগবে। তো চিন্তা করলো যে নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, এটা চিমনিটা উঠছে এমন ভাবে যে মোটামুটি এই পুরো বাড়ির মধ্যে কিন্তু এই চিমনি থেকে একটা হিটের ব্যাপার মানে ট্রান্সফার হয়, এরকম একটা ব্যাপার আছে, এইভাবেই কনস্ট্রাক্ট করা জিনিসটা। তো চিন্তা করলো যে না, আর যাবো না, ভয় পাইছে সে। তো রুমটা খোলার পর দেখতেছে তার রুমটা অন্ধকার, মানে ঘরঘুরটি, ভিতরে দেখা যাচ্ছে না। তো আস্তে করে সে তার মোবাইল ফোনটা বের করলো, তখনকার সিমবেরিয়ান মোবাইল। তো সেটার আলো হালকা মতো পড়ছে ঘরের ভিতরে, দেখতেছে এদিক ওদিক যে বিছানা টিছানা দেখা যাচ্ছে এরকম। আর রুমের মধ্যে ঠান্ডা, বেশ ঠান্ডা। এতক্ষণ কিন্তু এত ঠান্ডা লাগে নাই তার কাছে। নিচে যখন ইসে ঢুকছে তখনও কিন্তু ওই যে ফায়ার প্লেসের আগুনে মোটামুটি বেশ গরম ছিল, আর উপর উঠছে তখনও গরম ছিল, কারণ হিটিং কাজ করতেছিল তখন। এখন রুমের মধ্যে ঢুকে কিন্তু এত দ্রুত টেম্পারেচার এত কমে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ এই এতক্ষণ চলতেছিল সবকিছু, এই মাত্র ইলেকট্রিসিটি গেছে। তো ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথেই হিটিং অফ হয়েছে, কিন্তু হিটিং অফ হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড রুম এরকম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, এটা হওয়ার কথা না। তার মানে কি এই রুমে হিটিং কাজ করতেছিল না?
সে একটু ভাবলো, তারপর চিন্তা করলো যে নিচে গিয়ে কি ব্রেকারটা সে অন করবে নাকি, মানে সে চিন্তা করছে যে সার্কিট ব্রেকার মনে পড়ে গেছে, একটা মেজর সার্কিট ব্রেকার আছে বাসার বাইরে, যেটা এসেই তারা অন করছিল। তো চিন্তা করলো যে ওই ব্রেকারটা পড়ে গেল নাকি, তো এখন যাইতে সাহস পাইতেছে না, শামসের ভয় লাগতেছে, ওই যে বাইরে একটা অন্যরকম অনুভূতি হয়েছে সেরকম, আর বাসাটাই কেমন জানি তার কাছে লাগতেছে। তো ওই যাওয়ার আর সাহস পাচ্ছে না। আর যদি কোনো কারণে ছোট সার্কিট ব্রেকার টেকার যে থাকে সেটা হলো বেজমেন্টে খেয়ে যাবে। তো সে চিন্তা করলো থাক বাদ দিই আমি। তো সে জাস্ট তার রুমের যে ওই লকের যে বোর্ড লকের নবটা সেটা চাপ দিয়ে দিল, লক করে দিল। আর এদিকে সে দেখলো যে যেই টেবিলটার উপরে সে তার জিনিসপত্র রাখছিল টুকিটাকি, সেটার মধ্যে সে তার যে ঘড়ি রিস্ট ওয়াচ খুলে রাখলো। তারপরে তার ওই ড্রয়ারের মধ্যেই কিন্তু এসে সে তার সাথে একটা ফ্ল্যাশ লাইট ছিল ওটা রাখছিল, তো খুলে দেখলো ফ্ল্যাশ লাইটটা ঠিক মতো আছে। তো জিনিসপত্র রেখে সে তার জুতা খুলে গায়ের জ্যাকেট খোলার পর বেশ ঠান্ডা লাগলো, একটা কাঁপুনি লেগে গেল, ভিতরে তার থার্মাল ইনার পরা আছে। চিন্তা করলো যে যাক এটাতে অ্যাটলিস্ট পরা আছে, আর ব্ল্যাঙ্কেট আছে পাশে, ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ি। তো সে বিছানায় শুয়ে দেখতেছে বিছানাটা বেশ ঠান্ডা, এবং তার জানলাটা যেখানে, জানলার পাশে কিন্তু এই জানলার পাশেই বেশ খানিকটা কাছেই কিন্তু ওই গাছটা, ওই যে মরা ডালালা গাছটা। তো সে ওখানে শুয়েছে, বেশ ঠান্ডা লাগতেছে তার, আর ব্ল্যাঙ্কেটও আসলে বেশ মোটা যে তা না, নর্মাল ব্ল্যাঙ্কেট। তো চিন্তা করতেছে যে আমার কি মানে শীত মানে মানবে এটাতে। তো সে চিন্তা করতেছে একবার যে জ্যাকেটটা সে পরে নিবে নাকি। তো যাই হোক, তারপরে ওইসব চিন্তা বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকলো ব্ল্যাঙ্কেট টেনে। এক সময় মোটামুটি একটু তার মানে সহ্য হয়ে আসছে ঠান্ডাটা, এরকম অবস্থা। আর নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, ওইটার থেকে তো ওই যে বললাম যে বাসার মধ্যে সেন্ট্রালি হিটটা কিছুটা ছড়ায়। যাই হোক, এই ঠান্ডার কারণেই শামসের চোখ লেগে আসলো, এক সময় ঘুমায় গেল সে, যদিও ভয় লাগতেছিল, তার মনের মধ্যে একটা ভয় লাগতেছিল, কারণ ঘরটা তো অন্ধকার, বাতি নেই কোনো, মোবাইলটা যখন রেখে দিচ্ছে স্ক্রিন অফ হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে অন্ধকারের মধ্যে মানে কেউ যদি এসে দাঁড়ায় এরকম লাগতেছে, ভয় জিনিসটা কাজ করতেছে। আর ঘরের মধ্যে আলো বলতে শুধু এই জানলার ওই পাশে যে চাঁদের আলো এসে পড়ছে, পর্দা ভেদ করে যতটুকু আসতেছে ততটুকুই। তো যাই হোক, ঠান্ডার মধ্যে সে ঘুমায় গেল এক সময়। তো হঠাৎ করে তার কাছে মনে হলো দূর থেকে সে কোনো শব্দ শুনতেছে, এই সময় এরকম করতে করতে তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে সে মনে হলো যে একটা চিৎকার শুনছে, সে অনেক জোরে চিৎকার শুনছে, এবং চিৎকারটা দূর থেকে আসছে, দরজা লাগানো, এর মধ্যে যতটুকু কানে আসছে। আর বেশ ঠান্ডা ঘরের ভিতরে, বেশ ঠান্ডা, মানে একদম মানে কাঁপুনি উঠে যায় এরকম অবস্থা। তো সে বুঝলো যে নিঃশ্বাস ছাড়তে যে মুখ থেকে নাক থেকে ব্যাপর বের হইতেছে নিঃশ্বাসের সাথে, মানে এত ঠান্ডা। সে কাঁপতে কাঁপতে কম্বলটা আরো ভালো মতো পেঁচায় শামস উঠে বসে দেখতেছে যে এখন আর কোনো শব্দ আছে নাকি, দেখতেছে না, এখন কোনো শব্দ পাচ্ছে না। সে মানে একদম শুনছে স্পষ্ট যে সে চিৎকারের শব্দ শুনছে। চিন্তা করলো যে আরে বন্ধুদের কারো কিছু হইলো নাকি, কে চিৎকার করলো, আর এত ঠান্ডা ঘরের মধ্যে। সে চিন্তা করছে যে কিছু একটা মানে তার করতে হবে। তো সে কম্বলটা নিয়ে উঠলো বিছনাতে, কাঁপতে কাঁপতে উঠে তার জ্যাকেটটা ধরলো হাত দিয়ে, জ্যাকেটও ঠান্ডা হয়ে আছে একদম। তো সে তাড়াতাড়ি কম্বল খুলে জ্যাকেটটা গায়ে দিল আগে, তারপর কম্বল পেঁচাইলো গায়ে। তো কম্বলটা যখন একবার পেঁচাইছে, সেকেন্ড ভাবে পেঁচাচ্ছে, সে চিন্তা করছে খাটে যে শুবে। এই সময় মনে হলো যে তার বিছনার পাশে জানলার মধ্যে কাচের মধ্যে খসখস খসখস শব্দ হইতেছে, মানে কোনো কিছু মনে হচ্ছে যে মানে কোনো ডাল, শুকনা পাতা বা কিছু যদি কাচের উপরে এরকম আঁচড় কাটে সেরকম। এটা কি ব্যাপার, সে অবাক হয়ে গেল। তো সে আস্তে করে জানলার কাছে গেছে, যে পর্দাটা সরাইছে, পর্দাটা সরায় সে দেখতেছে জানলার ওই পাশে একটা মেয়ে মানুষ। এবং মেয়ে মানুষ কি মানে তার চেহারা দেখা যাচ্ছে না, তার চুলগুলা এরকম ছড়ায় আছে একদম নিচ পর্যন্ত, একদম মানে একদম নিচে চলে গেছে, মানে লম্বা চুল, মনে হচ্ছে একটা গাউনের মতো পরা। আর হাতটা কাচের উপর রাখা, এই হাতটাই সে নামায় নিতেছে, যে এরকম খসখস করে কাচের উপর একটা চিঁ করে শব্দ হচ্ছে, মানে একদম খুব তীক্ষ্ণ একটা শব্দ সে পাচ্ছে। এবং মানে হাতটা যে কাচের এখানে নিচে যে কাঠের বর্ডার আছে সেখানে গেছে, সেখানে খসস করে শব্দ হলো। এবং এই চাঁদের আলো তো পিছনে পড়ছে, মানে মহিলাটার বা মেয়েটার পেছন থেকে চাঁদের আলোটা পড়ছে, এর মধ্যে মেয়েটার অবয়বটা বোঝা যাচ্ছে। তো সে বুঝতে পারতেছে হাতের যে মানে নখগুলা একদম সুচালো, হাতটা যে নামায় নিছে। এবং 1 সেকেন্ডের মধ্যে দপ করে চোখ দুটো জ্বলে উঠলো মেয়েটার, মানে ওই অন্ধকারের মধ্যে। মানে মনে হলো যে ওই যে সে চোখ দেখছিল ঝোপের ওই পাশে, ওরকম দুটা চোখ দপ করে জ্বলে উঠলো। সে দেখলো যে জলে দুটা চোখ, আর চুলগুলো এরকম লম্বা, এরকম হাতে নখটা এরকম করতেছে। তো শামস ভয়ের চোটে
পিছায় গেছে লাফ দিয়ে, সে কিছুই মানে হাতে নিতে পারে নাই, পিছায় গেছে, পিছায় যে সে দরজার উপর পড়ে ভয়ের চোটে দরজার নব খুলে ফেলছে, মোচড় দিলে তো খুলে যায়, লকটা তো চাপ দিয়ে লাগানো, তো সে মোচড় দিয়ে দরজা খুলে ফেলছে, ফেলে লাফ দিয়ে সে করিডোরে বেরিয়েছে। আর করিডোরে বের হয়ে সে দেখতেছে যে করিডোরটা অন্ধকার, একদম টিপ অন্ধকার। করিডোরের এই মাথায় একটা জানালা আছে, সেটা দিয়ে হালকা আলো ঢুকতেছে, মানে বেশ 2-1 ফিট দেখা যাচ্ছে একটু সেই চাঁদের আলোতে। আর শেষ মাথায়, মানে ওই মাথায় যেখানে নাকি এডি রুম নিছে, সেই জায়গাতেও একটা জানলা, সেটাতে একটু মানে ওই যে রুমে এডি রুমের দরজাটা আর একটু সামনে দেখা যাচ্ছে চাঁদের আলোতে। তো সে হঠাৎ করে শুনল প্রচন্ড চিৎকার, একদম এডির রুমের ওদিক থেকে, ওই মাথা থেকে বললো যে এডি চিৎকার করতেছে। তো শামস আসলে মানে দিক বিদিক শূন্য হয়ে কিছু না বুঝে একবার তাকালো মাঝখানে কিন্তু সেই ইসের সিঁড়ি নেমে যায় নিচে আর কি। তো বিলি ওখানে আছে, তো সে একবার চিন্তা করলো সে বিলির কাছে যাবে কিনা, আবার চিৎকার করলো এডি, এবং চিৎকারটা যদি কেমন মানে খুব তীক্ষ্ণ টাইপের একটা চিৎকার করতেছে, গলার একদম ভেতর থেকে, বুকের ভেতর থেকে চিৎকার উঠে আসছে। সে বুঝতে পারতেছে যে এটা এডির মানে কণ্ঠ। তো সে কিছু বুঝে না উঠে দৌড় দিল শেষ পর্যন্ত ওই দিকে, এবং করিডোর দিয়ে দৌড়াইছে, ধপ 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 শব্দ হচ্ছে। দৌড়ায় যখন যাচ্ছে, সে একবার চিন্তা করলো যে বিলি কি এই চিৎকারগুলো শুনে নাই, বিলি উঠে নাই কেন, এই চিন্তা করতে করতে শেষ মাথায় সে চলে গেল দরজায়, যে কোনো মতো নব ঘুরায় মানে টান দিল, কেন নবটা সে লাগায় আসে নাই, সে যখন বিদায় নিছিল এডির ওখান থেকে তখন কিন্তু এমনি দরজা টেনে দিছিল। দরজা খুলে সে দেখতেছে ঘরের ভেতর অন্ধকার, এবং ঠান্ডা তো ওইরকমই যেরকম ঠান্ডা, এবং এর মাঝে ওই যে পর্দা, জানলার পর্দা, ওই পর্দার দুই পাশে ফাঁক করা, এবং জানালাটা খোলা, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে ঘরের মধ্যে, বাইরের বাতাস। আর বিছানা থেকে এডি প্রায় 2 হাত উপরে ভাসতেছে, মানে বিছানা থেকে 2 হাত উপরে ভাসতেছে সে বাতাসে, একদম লেভিটেট করতেছে, জানলা খোলা। এই সময় সে দেখলো জানলার মধ্যে সেই যে অবয়বটা দেখছিল, ওই অবয়বটা ওখানে দাঁড়াইছে। ভয়ের চোটে শামসের আত্মা পুরো উড়ে গেছে। শামস সাথে সাথে মানে সে আসলে খুব বেশি প্র্যাকটিসিং ছিল না আর কি, ধর্মকর্ম খুব বেশি করতো না, কিন্তু এত ভয় পেয়েছে যে ছোটবেলায় যে দোয়া দুরুদ শিখছিল, সে দোয়া পড়া শুরু করলো এখানে। সে পড়ে উঠছে জোরেই, মুখ দিয়ে পড়ে উঠছে, ভয়ের চোটে, আর কোনো উপায় অন্তর নাই, সে দোয়া পড়ে উঠছে। তো দোয়া পড়ার সাথে সাথেই সে দেখলো যে থাপ করে ওই যে বাতাসে ভাসতেছিল এডি, থাপ করে যে বিছানার মধ্যে পড়ে গেল, আর ওই যে জিনিসটাকে দেখলো সেটা সরে গেছে ওখান থেকে, ওটা নাই। তো ভয়ে কাঁপতেছে শামস। তো সে জোরে জোরে, সে বুঝলো যে দোয়া পড়াতে কাজ হয়েছে, সে জোরে জোরে দোয়া পড়তেছে, মানে ছোট্ট সূরা শিখছিল, সেটাই ছোটবেলা শিখছে, সে জোরে জোরে পড়তেছে, এবং মন থেকে সে বিশ্বাস করার চেষ্টা করতেছে যে সে বুঝতে পারছে যে এটা কিভাবে কাজ করছে, মানে কিভাবে তার জন্য এটা কাজ করলো এই দোয়াটা। তো জোরে জোরে সে সূরাটা পড়া শুরু করলো। সে যখন নাকি 3 বার পড়ছে, সাথে সাথে দেখলো করিডোরের মধ্যে যে বাতি ছিল, বাতিগুলো দপ করে জ্বলে উঠলো। লাইট কিন্তু নিভানো ছিল, লাইটটা দপ করে জ্বলে উঠছে লাইট, এবং রুমের বাতিও জ্বলে উঠছে। তো সে তাড়াতাড়ি গিয়ে এডিকে ধরলো, ধরে সে ধাক্কা দিতেছে এডিকে, এদির ঘুম ভাঙতেছে না, 2-3 বার ধাক্কা দিতেছে, হাত দেখলো বরফের মতো ঠান্ডা, হাত ঘষতেছে আর সে সূরা পড়তেছে। তো একটু পরে দেখলো এডি চোখ মিলে তাকাইছে, তাকায় মানে ভাবলেশীন ভাবে তার দিকে তাকায় আছে। তো তারপর বলছে হোয়াট হ্যাপেন টু মি, মানে কথা বলতেছে, মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে তার, তো মানে সেই আর কি ভ্যাপর বেরিতেছে, ঠান্ডা। তো বলতেছে ম্যান ইউ আর কোল্ড। তো সাথে সাথে এডি জ্যাকেটটা নিয়ে দিল যে পুট ইট অন, এটা গায়ে দাও, দিয়ে সে এডিকে বললো যে আমার সাথে আসো, টেনে উঠাইলো। এডি হাঁটতে পারতেছে না, টলমলো পায়ে আসতেছে, বলতো হোয়াট হ্যাপেন, মনে হচ্ছে কিছুই বুঝতেছে না, তুমি আমার সাথে আসো। সে নিয়ে আসলো, এডিকে নিয়ে নিচের দিকে নামলো, নিচের দিকে নেমে তখন কিন্তু আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, তা এডিকে নিয়ে সে যাচ্ছে আর সে সূরা পড়তেছে বিড়বিড় করে। তো এডি তাকে জিজ্ঞেস করতেছে হোয়াট আর ইউ সেইং, ইটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো ও শুধু মুখ দিয়ে হাত দিয়ে দেখাইলো এডিটা চুপ। শামস বললো চুপ বলে নিচে গেছে, নিচে দিয়ে দেখতেছে যে বিলি এরকম হাঁ করে শুয়ে আছে, এবং ফায়ার প্লেসে কোনো আগুন নাই, ফায়ার প্লেসে আগুন নেবে না, বিলি এরকম মানে হাঁ করে শুয়ে আছে, এবং এই যে আলো জ্বলতেছে, আলোতে দেখা যাচ্ছে। তো সে এডিরে আরেকটা কাউচের উপর বসাই দিয়ে দৌড় দিয়ে গেল বিলির কাছে, যে দেখলো যে বিলি ঠান্ডা হয়ে গেছে, এবং তাতে পালস দেখতেছে, পালস আছে কিনা, দেখে হ্যাঁ পালস আছে। সে সাথে সাথে বিলির হাত ঘষা শুরু করলো এরকম, যাই হোক করলো, মানে বেশ হাত টাত ঘষে, এবং সে তারপর ধমকাইলো এডিরে, ওয়েক আপ ম্যান, উঠো এখানে, দেখো দেবো হি ইজ ডাইং। তো তারপরে এডি মানে মনে হলো যে অতক্ষণ সে মানে সম্বিত ছিল না, সে করলো, মানে সম্বিত ফিরে আসছে, সে আসলা এসে দুইজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করলো তার হাতের তালু ঘষে টসে করে। অনেকক্ষণ পর বিলির আসছে, মানে মানে হুশ আসছে, বিলি এরকম তাকাইছে, তাকায় মনে চোখ গুলো এরকম বড় বড় হয়ে গেছে,
তো বলতেছে যে কি 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 হয়েছে, হোয়াট হ্যাপেন? তো বিলি ভয় পেতেছে, কথা বলতে চাচ্ছে না। তো বললো যে উই আর হিয়ার ম্যান, বলো কি হয়েছে। তাই বলে তার হাত কষতেছে, আবার একই সাথে সে দোয়া পড়তেছে শামস, বারবার একটু পর পর একটু গ্যাপ দিয়ে দোয়া পড়তেছে। একটু পরে বিলি বলল যে আমি তো এখানে ঘুমাইছিলাম, আমি কেন জানি এই মানে আমরা দুইজন যখন ঘরে ঢুকলাম এসে মনে হলো যে আমাদেরকে এই বাসাটা ডাকতেছে। হোয়াট হ্যাপেন, যখন আমরা বাইরে বারবিকিউ করছি আমাদের মনে হচ্ছিল যে বাসাটা আমাদেরকে ডাকতেছে ভিতরে। তো আমি আর এডি দুইজনই ঢুকছি। এখন ঢোকার পর কিন্তু আমি বলতেছি যে আমি অনেক টায়ার্ড, আমি শুয়ে পড়বো। এডিও একই কথা বললো, বলে উপর উঠে গেল, আমি এখানে শুয়ে পড়লাম। আমার তেমন কিছু খেয়াল নাই, আমি ভাষা ভাবে আমার মনে আছে শামস যে ইউ কেম, তুমি আসছো, কিন্তু তারপর আমার আর কিছু খেয়াল নাই। এরপর আমি এখানে শুয়েছিলাম, বেশ উষ্ণ ছিল, বেশ গরম ছিল ঘরের মধ্যে। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ফড় ফড় সাউন্ড হইতেছে, ফোর 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 করে সাউন্ড হচ্ছে। তো মানে কেমন যেন একটা শব্দ বাতাসের মতো। তো আমি, আমার ঘুম ছিল, ঘুম ভেঙে গেছে, আমি তাকায় ফোর ফোর শব্দের দিকে তাকায় দেখি ফায়ার প্লেসের আগুনটা মনে হইতেছে ফায়ার প্লেস থেকে বাইরে চলে আসতেছে, মনে হচ্ছে কেউ ব্লো আউট করতেছে আগুনটা, ভর 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 করে বাইরের দিকে আসতেছে। এরপর দেখলাম আগুনটা একবার বের হয়ে এসে পুরো একটা মানুষের রূপ নিল, এরকম মানুষের মতো রূপ নিল। আর মনে হলো পুরো আগুনটাকে টেনে এসে হাতের মধ্যে ঢুকায় ফেললো, মানে কোনো আগুন আর ওই ফায়ার প্লেসে নাই, পুরো নিভায় ফেলছে, পুরো একটা আগুনের মানুষ হয়ে গেছে। এবং ওইটা আমার দিকে আসছে, কাছায় আসছে। কাছায় আসার পরে আমার আর কিছু মনে নেই, আমি কাঁপতে কাঁপতে মানে আমার মানে হয়ে গেছে, আমি আর কিছু মনে নেই। এই যে আমার একটু আগে মনে হলো যে তোমরা আমাকে উঠাইছো সেই। তো এটা যখন বলছে বিলি, এটা বললো, সাথে সাথে তারা শুনতেছে উপরতলা থেকে হাসির শব্দ, মানে এত ভয়ঙ্কর কণ্ঠে হাসি, মানে না এটা কোনো পুরুষ না এটা কোনো মানে মহিলা, এবং হাসিটা কেমন জানি মানে ভয়ঙ্কর টাইপের একটা হাসির শব্দ। তো তিনজনে মিলে ভয়ে একসাথে বসে ওইখানে মানে একদম থরথর করে কাঁপতেছিল, কিছু করার নেই। এবং শামস জোরে জোরে দোয়া পড়তেছে, এবং যখন দোয়া পড়তেছিল তখন শব্দ পাইতেছে উপরের মধ্যে এদিক ওদিক কিছু উড়ায় মারতেছে, মানে ভেঙে ফেলার মতো এরকম একটা অবস্থা, উড়ায় মারতেছে এরকম অবস্থা। তো মানে বেশ ভয় ওরা তিনজন সময় কাটাইলো, এবং অনেকক্ষণ, কতক্ষণ চলছে এটা বলা যায় না। শামস মোটামুটি দোয়াই পড়তেছিল, এবং ওরা দুইজনও নাকি বসে বসে তাদের মতো মানে রিলিজিয়াস চিন্তা করতেছিল, এবং ওদের মতো বিবলিক্যাল যে ইগুলা আছে ওগুলা তারা মনে মনে মানে করতেছিল, রিসাইড করতেছিল। তো যাই হোক, এক সময় এগুলো থামে। তো তিনজন ততক্ষণে মানে ঠান্ডায় জমে গেছে পুরা, এরকম অবস্থা। আর এর মাঝে নাকি আবার বাতি বন্ধ হয়ে গেছিল, আবার আসছে, আবার ফ্লিকার করতেছিল বাতি, এরকম অবস্থা। তো অনেকক্ষণ পর মানে আবার বাতি স্টেডি হয়ে গেল, লাইটটা স্টেডি হয়ে গেছে, এবং ওই যে হিটিং সিস্টেমটা অটোমেটিকলি কিক অন করছে। করার পর দেখা গেল যে একটু পরে টেম্পারেচার ঠিক হয়েছে, রুমের মোটামুটি উষ্ণতায় ভরে গেছে ঘরটা। তো তিনজন মিলে তারপর বললো যে কি হয়েছে বুঝলাম না। তো বুঝতেছে যে এখন সকাল হচ্ছে আর কি, সকাল হচ্ছে। তো তারা মোটামুটি হয়ে উঠলো, উঠে তারপর তিনজন কথা বললো যে কি ব্যাপার, কেন হয়েছে, এরকমই হয়েছে। তো তাদের মধ্যে ওই বিলি আর এডি দুজনে বললো এই বাসা হন্টেড। তো শামস বললো যে অফকোর্স ইট ইজ হন্টেড, এবং এই কটেজ আমাদেরকে কেন দিছে, বলে যে উই ডোন্ট নো। তো তারপরে ওই তারা ওখান থেকে ফোন করলো অফিসে, বললো যে তোমাদের এই কটেজে সমস্যা আছে, আই থিঙ্ক ইটস সুপার ন্যাচারাল, তোমাদের লোক কখন আসবে এখানে, আর আমরা হাইকিং এ যাব না, উইল গেট ব্যাক টু আওয়ার প্লেস, কারণ আমাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো না। তো একটু পরে দেখা গেল যে তারা ওয়েট করতেছে, তখন আলো ফুটছে, একটু পরে তাদের লোক আসলো। তো যে গাইড আসছে সে বলতেছে যে ম্যান তোমরা এটা পিক করছো কেন? বলে পিক করছি কেন মানে, আমাদেরকে কি কোনো বলা হয়েছে যে এখানে কোন রকম সুপার ন্যাচারাল ব্যাপার আছে? বলে নট রিয়েলি, ইটস নট লাইক দ্যাট, বাট আমার মনে হয় যে নাকি তোমাদেরকে এটা বুক করে দিছে তার বলা উচিত ছিল যে এই কটেজটার মধ্যে সমস্যা আছে, এইটা এক সময় এখানে একটা ফ্যামিলি থাকতো এবং ওরাই এটা বিক্রি করে দিয়ে গেছিল, এইটার মধ্যে বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে। ওই লোক মনে হয় এখানে বসে মানে করতো আর কি, কিছু চর্চা করতো আর কি, বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে। তো এইটা সাধারণত দেয় না মানুষে, এটাতে মানে টেম্পোরারি হোল্টেজ হিসাবে যদি কেউ নেয় যে আসছে 2-1 ঘন্টা দিনের বেলা, রাতের বেলা এখানে স্টে করার জন্য দেয় না। তোমাদের কেন দিল? খুবই আশ্চর্য ব্যাপার। আমি অফিসে এটা নিয়ে কথা বলবো অবশ্যই, আর তোমাদের রিফান্ড দেওয়ার ব্যবস্থা করবো। মানে হেকটিক ব্যাপার স্যাপার। তো বললো যে হ্যাঁ আমাদের রিফান্ডের ব্যবস্থা করো, আর আমরা এই ট্রিপটা পরে নিব, পরে দেখা যাক কেমনি কি করা যায়, আমরা আপাতত ব্যাক করে চলে যাবো আমাদের ইসে। যাই হোক, ওই লোকটাও তাদের জন্য খুব সরি ফিল করলো, যে বললো যে এটা আসলে এক্সপ্লেইন করার মতো কিছু না, তবে জিনিসটা আসলে সত্যি যা এটা বলা আছে ওদের কাছে যে এই জায়গাটা একটু সমস্যা আছে, মানুষ ভয় টয় পায়। মানে এটা তো আসলে আমরা ওইভাবে লিপিবদ্ধ করতে পারি না, সুপার ন্যাচারাল জিনিসকে তো লজিক্যালি দেখানো যায় না।
বাট দ্য থিং ইজ হোয়াট, যে এই জায়গাটা মানুষ ভয় পায় রাত্রে থাকতে, যে সমস্যা হয়েছে, এবং আমরা তখন হিস্ট্রি ঘাটছি, দেখছি যে এই জায়গাটা যে বিক্রি করছিল সে ছিল এরকম ব্যাপার, এবং ওই যে গাছটার গোড়ার মধ্যে বিশাল সমস্যা আছে। তো যাই হোক, তো ওইখান থেকে পরবর্তীতে শামসরা ব্যাক করে চলে আসে, ওই দিন আর তারা যায় না। তো শামস ব্যাক করে আসার পর বেশ কিছুদিন সে দুঃস্বপ্ন দেখতো, অনেক দুঃস্বপ্ন দেখতো। তো পরে তার এক মামার বাড়িতে গেছিল সে, তার মামা ওখানে থাকতো এবং উনি বেশ পায়াস মানুষ। তো মামা তাকে শামসকে ঝেড়ে দেন আর কি, দোয়া দুরুদ বলে দেন, এবং বলে যে এই মানে এগুলো প্র্যাকটিস করতে দোয়া দুরুদ, আর বলছিল যে যাতে নামাজ কালাম ঠিক মতো পড়ে। বলছিল যে নামাজ কালাম না পড়লে তুমি যে ঘোরাঘুরি করো এবং তোমার যে এরকম অভ্যাস, এগুলাতে আসলে অনেক কিছু হবে, তুমি পাহাড়ে যাও ক্লাইম করতে, এই দোকানে ক্যাম্পিং করো, এই সেই। তো যাই হোক, শামস মামার কাছ থেকে ভালো শিক্ষা নেয়, এবং এরপর থেকে শামস যতবারই ক্যাম্পিং এ গেছে সে কিন্তু সবসময় দোয়া দুরুদ পড়ছে, এবং সে তার এরপর থেকেই মোটামুটি প্র্যাকটিসিং হওয়া শুরু করছিল। তো যাই হোক, এই ছিল শামসের ঘটনা। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমাদের আজকের এপিসোডে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মুশফিকুর। ঘটনা শুরু করার আগে ঠিকানাটা বলছি। আমি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলায় থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান। আমার বয়স 16.5 বছর। এইবার আমি এসএসসি পরীক্ষার্থী। আমি সায়েন্সে পড়ি। আমরা দুই ভাই, আমরা দুইজনই যমজ ভাই। আমাদের দাদার ছেলের প্রথম নাতি আমরা দুইজন, তাই আমাদের প্রতি দাদার অন্যরকম একটা টান আছে। মা যখন আমাদের বকাবকি করতেন তখন দাদা উল্টো মাকে বকতো যে মা কেন আমাদের বকছে, আর মাকে বুঝাতো যে ছেলে হলো বংশের ভবিষ্যৎ কর্ণধার। আমি এত বিস্তারিত বলছি যে কারণ হচ্ছে বিস্তারিত না বললে অনেকটুকু বুঝে ওঠা যায় না। আমার দাদা ছিল একজন মাওলানা এবং কারি সাহেব, কারি বলা যায়, যে এই লাইনে যিনি পড়েছিলেন গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করত। তিনি আমাদের 5 বাড়ি মিলে ওয়াক্তের নামাজ পড়ার জন্য একটি পাঞ্জেগানা ছিল, যেটা আমাদের জন্মের কিছুদিন পর, কিন্তু কতদিন পর প্রতিষ্ঠিত হয়েছে আমার ঠিক মনে নেই। তো সেই পাঞ্জেগানায় তিনি ইমামতি করতেন অথবা নামাজ পড়াতেন। সেটা বললাম যে আমার জন্মের পাঞ্জেগানার প্রতিষ্ঠার পর থেকেই সেখানে লোকজনকে আমি নামাজ পড়তে দেখেছি। যাও, গত রমজানের শুরুর দিকের ঘটনা। আমার দাদা পাঞ্জেগানায় তারাবির নামাজ পড়াতো প্রতিদিন। তো 2 রোজা বা 3 রোজায় আমার ছোট কাকার বউয়ের বাচ্চা হবে। হাসপাতালে ভর্তি হলেন। ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট হাসপাতাল। আমার কাকার সাথে আমার দাদি, তারপর কাকার শাশুড়ি, এরা হাসপাতালে গেলেন। তো এখন আমার দাদা বাড়িতে, তখন আমাদের দাদা বাড়িতে একা। আমার দাদি আমাকে বলল যে তোর দাদাকে নিয়ে তোরা 2 ভাই রাতে থাকবি, বুড়া মানুষ, অনেক তরকারি জিনিস লাগতে পারে, আর তোর দাদাকে নিয়ে একসাথে সেহরি খাবি, ইফতার করবি। আমি দাদিকে বললাম ঠিক আছে, দাদাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমরা 2 ভাই আছি। এই বলে তারা চলে যায়। আমি আর আমার ভাই সেদিন রাতে দাদার সাথে ঘুমাতে যাই। তো দাদা বলছিল যে এখন যে এমন যা অবস্থা, তোরা তো আমার খবরই নিস না। আমি তো ভাবছিলাম আমি একা থাকবো। তো পরে আমরা বলি যে দাদা কি বলেন এসব, আমরা আছি না, দাদি আসার আগ পর্যন্ত আমরা থাকবো আপনার সাথে, সেরি করবো, ইফতার করবো, একসাথেই করবো। তো আমরা আলাদাই ছিলাম। তো আমার ছোট কাকার সাথে দাদা দাদিরা খেত। তো আমাদের পরিবারটা ছিল আলাদা, কিন্তু এখন তো থাকতে দাদার সাথে। তো এই কথা বলার পর দাদা আমাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, তোদের সাথেই এতদিন খাবো আমি। দাদা আমাদের যথেষ্ট আদর করতেন। তো সেদিন প্রায় রাত 10টা। দাদা বললো যে ঘুমিয়ে পড়বো। তা আমরা বললাম না, তোমার কাছ থেকে আমরা ভূতের গল্প শুনবো। দাদা বললো আচ্ছা ঠিক আছে শোনাবো, কিন্তু সেহরির সময় বেশি ডাকাডাকি করতে পারবো না, 1 ডাকে উঠতে হবে। আমরা বলি ঠিক আছে। ঘটনা শুরু হয়ে গেল। ঘটনাটা তখন আমার দাদা বলছিলেন, ঘটনাটা আমি যখন যুবক ছিলাম ওই সময় রমজান মাসে, তখন সময়টা ছিল 1971 সাল, সংগ্রামের আগেই বা পরে কোনোটা আমার ঠিক মনে নেই। তারাবির নামাজ পড়াই। তারাবির নামাজ পড়াতে শেষ হতো এবং বেশ রাত করে। মসজিদটা ছিল বাসা থেকে বেশ দূরে, 4 থেকে 5 কিলো হবে। তখন রাস্তাঘাট উন্নত ছিল না, গ্রামের রাস্তা, চারদিকে ঝোপঝাড়, রাস্তার পাশে বড় বড় গাছ। তারাবির নামাজ পড়ে আমি ব্যাক করছি। তারাবির নামাজ পড়ে আস্তে আস্তেই প্রথমে চমকে উঠি, হঠাৎ আমার চোখের সামনে একটা বড় সাপ দেখে।
সাপটা এত বড় ছিল যে আমি দেখে হতভম্ব হয়ে যাই। তখন টর্চ লাইট ছিল না, হারিকেনের যুগ তখন। চোখের পলক ফেলতেই সাপটা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। ভয় পেয়ে আস্তে আস্তে সামনে এগোতে থাকি। 2 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিই। এখন এসে পড়ছি ঝোপঝাড়, ঘন কালো অন্ধকার। হারিকেনের আলো নিয়ে ভয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর একটা শব্দ শুনতে পাই। শব্দটা এরকম যে 200 মিটার বা আরো বেশি বা কম দূরে ঘোড়া যদি দৌড়ায় যেতে থাকে, ঘোড়া দৌড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমন টাইপের কটকট কটকট শব্দ। নিস্তব্ধ এক ঘোর দৌড়ের শব্দ। কিন্তু এত রাতে এই ঝোপঝাড়ের মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে বা কে বা কারা ঘোড়ায় চড়ে আসছে, বিষয়টা আমাকে ভাবাচ্ছিল। কিন্তু আমি যেই হাঁটা বন্ধ করি অমনি শব্দটা উধাও হয়ে যায়। পরে এইভাবে আমি বাড়িতে আসি। সমস্যা হয়নি আমার সাথে সাথেই। তারপরে বাকি জীবন আমি কোনোদিন এসব জীবন দেখিও নাই, শব্দ পাইনি। কিন্তু 2012 সালের শীতকালে তখন বড় বড় মাহফিল হতো রাতে, এবং আসরের পর থেকে শুরু হতো, অনেক রাতে শেষ হতো। তা আমি ওয়াজ মাহফিল যাই, মাহফিল শেষ করি। মাহফিল তোরা তো জানিস, মাহফিল শেষ করে সেখানে তবারক দেয়। তো তবারকে বাসার উদ্দেশ্যে রওনা দিই, পায়ে হেঁটে রওনা দিই, কারণ তখন এত রাতে যানবাহন পাওয়ার প্রশ্নই ওঠে না। হেঁটে আসতে আসতে একটা বাজার পড়ে। বাজারটার নাম হচ্ছে কেশরগঞ্জ বাজার। আমি বাজারটার একটু বিবরণ দিয়ে নেই। বাজারের মধ্য দিয়ে একটা মাঝারি টাইপের এক নদী বয়ে গেছে। নদীর ব্রিজটা পার হতেই একটা বিশাল বট বৃক্ষ। তো বট গাছের সামনে দিয়ে একটা রাস্তা গেছে, সেটা আমাদের বাড়ির রাস্তা। ঠিক সেই রাস্তা দিয়ে আমরা বাসায় যাই। ওই রাস্তার পাশ দিয়ে নদীটা গেছে। নদীর নাম হচ্ছে কলমদারি নদী। দাদাশের বাজার পার হয়ে ব্রিজটা পার হতেই ওই বট গাছের পাশেই রাস্তা ধরে এগোতে থাকে। রাত 1:30 বাজে তখন। হাতে ছিল পাওয়ারের টর্চ লাইট, হাই পাওয়ারের টর্চ লাইট। নদীর পাশ দিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। রাস্তায় পাশ দিয়ে নদীটা যেই একটা বাঁক দিয়ে গেছে, অন্য দিক দিয়ে সেই বাঁকে একটা বড় জাম গাছ ছিল। যেই হাঁটতে হাঁটতে জাম গাছটার নিচে দাদা আসে, ঠিক তখনই, যেহেতু শীতকালে নদীতে কম পানি, নদীর পানি বিকট একটা শব্দ করে। শব্দটা এমন ছিল যে নদীর পানি থেকে নদীর পানির উপর গাছ পড়ে গেলে গাছের উপর থেকে কেউ ঝাঁপ দিলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ শুনে দাদা ভয় পেয়ে যায়। ঠিক 5 মিনিট এক জায়গায় এক দৃষ্টিতে দাদা তাকিয়ে থাকে। আপনি বলুন, রাত 1:30 বড় একটা জাম গাছের নিচে নদীতে বিকট শব্দ হলে আপনার কেমন অনুভূতি হবে? তার মধ্যে আপনি একা, চারপাশে কেউ নেই, ঘন কালো কুয়াশা। রাতে বাসায় এসে ঠিক ওই রাতেই প্রচুর জ্বর উঠে পড়ে। পরের দিন রাতে দাদার শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকে এবং দাদি দুর্গন্ধটা পায়। ধীরে ধীরে দুর্গন্ধটা বাড়তে থাকে। রাত যখন গভীর হয়, দাদি লক্ষ্য করে কালো কুচকুচে একটা লম্বা অবয়ব, বেশ ভয়ঙ্কর। কিন্তু দৃশ্যটা দাদি লক্ষ্য করে ছ্যামার মতো। ঘরে সেই বাজে দুর্গন্ধটা আর বেশি বিরাজ করতে থাকে। দাদার শরীরে প্রচুর পরিমাণে জ্বর তখন। দাদি চিন্তা করে যে এবার দাদাকে ডাকবে। যেই ডাক দিল দাদা শুনছেন, তখন যেই দরজার দিকে তাকায় দেখে যে লম্বা অবয়বটা আর দাদি দেখতে পাচ্ছিল না। পরে সেই জ্বর বহুদিন পর্যন্ত ছিল, আমরা পর্যন্ত দেখেছি। পরে কয়েকদিন পর ভালো হয়ে যায়। তো এই 2টা ঘটনা বলে দাদা শেষ করে দেয়। পরে দাদা বলে আর কোনোদিন কখনো এগুলো জীবনে আমি দেখি নাই, আমার সামনে ঘটেনি। পরে আমার ভাই আর দাদা মশারি টাঙিয়ে আমরা ঘুমিয়ে পড়ি সেদিন। ঠিক কয়েকদিন পর আমার কাকার বাচ্চা হওয়ার পর তারা হাসপাতাল থেকে বাসায় আসে। আমরা তখন দাদার সাথে থাকি না, কারণ সবাই বাসা চলে এসছে। 17 রোজার দিন আমার দাদা হঠাৎ করে বমি করা শুরু করে। একই দিনে তিনি 4 বার বমি করে। ওই দিন রাতে দাদা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছিল না, তাই আমরা তাকে রোজা রাখতে দিই না। ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয়। দাদাকে আমরা 23 কিংবা 24 রমজানের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করি। রমজানের দিন তো, তাই হাসপাতালে রাত কাটানো খুব কষ্টকর। দাদার সাথে দাদি সবসময় থাকতো। বাসা থেকে ইফতার আর সেহরির খাবার একেবারেই নিয়ে আসতাম। আমার ফুপি আর আমার ছোট কাকাকে বাসায় বিশ্রাম নিতে পাঠিয়ে দিই আমরা। আমি আর আমার কাকা হাসপাতালে আসি খাবার নিয়ে, আর দাদার সাথে থাকতাম। সেদিন রাতের ঘটনা, নার্স আসে আমাদের বেডে, দাদাকে স্যালাইন দিতে আসে। নার্স যখন দাদাকে হাতে সুচ ঢুকাতে যায়,
মানে নিডল প্রিক করতে যাবে, অমনি আমার দাদা নার্সের চুলের মুঠি ধরে ফেলে এবং ছোটের জোরে টান দেয়। নার্স প্রচন্ড চিৎকার দেয়, জোরে চিৎকার দেয়। আমরা তখন দাদার হাত ধরে হাত ছাড়াই। দাদা আমাদেরকে রেগে গিয়ে বলে, তুই কে, তোরা কি চাস? কিন্তু আমরা বলি, দাদা আপনি চিনতে পারছেন না আমাদের, আমি আপনার বড় নাতি। দাদা বলে, আমি কাউকে চিনি না, তোরা যা সবাই। তখন আমি দাদি রেগে গিয়ে দাদাকে বললেন যে, বুড়ো বয়সে এত ঢং করছেন, আচ্ছা আপনি তো আগে এমন ছিলেন না, এমন করছেন কেন? দাদা জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে যে কারণে আমরা দাদাকে নিয়ে আসি, আর যে দাদার শরীরে কোনো শক্তি ছিল না, কোনো কিছু খেতে পারছে না, শরীর অবশ ছিল, কিন্তু এখন নার্সকে এত জোরে কিভাবে চুলের মুঠি ধরে টান দিল, অথচ এমন শক্তি কিভাবে পেল? আমি আর আমার কাকা ধরে ছাড়াতে পারছিলাম না। এই সময় দাদা এত শক্তি কোথা থেকে পেল? এই বিষয়টা খুব ভাবায় আমাকে, এখনো আজও ভাবায়। কয়েকদিন পর দাদাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়, আমরা বাসায় নিয়ে আসি। ধীরে ধীরে দাদার অবস্থাটা মোটামুটি ভালো হতে শুরু করে। রোজা শেষ, হঠাৎ করে দাদার অবস্থার অবনতি হয়। সেই আগের অবস্থায় ফিরে আসলো। কথা খুব কম বলতো, কথা বলতোই না কারোর সাথে, শরীরে প্রচন্ড জ্বর। এর মধ্যে হাসপাতালে যে কয়দিন ছিল সেই কয়দিন দাদার শরীরের অনেক কিছু টেস্ট করায়, আলট্রাসোনোগ্রাম করায়, ইসিজি করায়, সিটি স্ক্যান করায়, কিন্তু এগুলোতে কোনো কিছুতে দাদার আসলে কোনো ধরনের কঠিন রোগ শনাক্ত করা হয়নি। দাদার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসতে থাকে দাদাকে দেখতে, কিন্তু দাদা কাউকে চিনতে পারছিল না। দাদি লক্ষ্য করছিল যে দাদা রাতে নিজে নিজেই শুধু বলতো যে, আমি চলে যাব পৃথিবী থেকে, আমাকে নিয়ে যাও তোমরা। আসলে দাদা কোনো কথা, আসলে দিনে দাদা কোনো কথা বলতো না, এগুলি সব রাতে বলতো। নিজে নিজে খুব স্পষ্ট ভাষায় কথাগুলো বলতো। রাতে শুধু দাদিকে বলতো, এই তুই দেখতে পাচ্ছিস ওই যে কি সুন্দর মানুষটা দাঁড়িয়ে আছে, তারা আমাকে নিতে আসছে, আমি চলে যাব। তখন দাদি বলে, কি আবোল তাবোল বলছেন, কই যাবেন? দিনে কথা বলতে পারেন না, আর এখন এত স্পষ্ট, রাতে এত স্পষ্ট ভাষায় কথা বলছেন কিভাবে? কোনো কিছু তো খেতেও পারেন না, শরীর তো অবশ, তাহলে কিভাবে এগুলি বলছেন আপনি? কিন্তু দাদা তো কোনো প্রশ্নের উত্তর দিতেন না। আমার দাদার অবস্থা আরো ভয়ঙ্কর হতে শুরু হলো। এরপর শুধু উপরের দিকে তাকিয়ে একাই হাসে, রাত হলেই শুধু হাসে। তো এরকম অবস্থা দেখে অবশেষে একদিন আমার দাদার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা সারা রাত জেগেছিলাম সেদিন। ফজরের নামাজের কিছুক্ষণ পর আমার দাদা পৃথিবী থেকে চলে যায়। আমাদের বাসায় তখন বেশ সবার মন খারাপ হয় এবং শোকের ছায়া নেমে আসে। আমি সেদিন দাদার মৃত্যুতে এতটাই ভেঙে গেছিলাম যে সারাদিন আমি কিছু খাইনি। আসরের পর দাদারা জানাজা অনুষ্ঠিত হয় এবং জানা যায় এত মানুষ সমবেত ছিল যে পরিচিত মানুষের সংখ্যা অনেক কম। তার মানে দাদা এত মানুষ সমবেত হলো যে আমরা কাউকে চিনতে পারিনি সেদিন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার দাদাকে বেহেশত নসিব করে। গুছিয়ে লিখতে পারিনি দেখে আন্তরিকভাবে দুঃখিত। ভাই ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জিজ্ঞেস করবো না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। তো প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিকনেম জনি, এন্ড আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এন্ড থানা হচ্ছে বোয়ালখালী, এবং সাতপুরা, মধ্য সাতপুরা হচ্ছে আমাদের ইউনিয়ন। তো বেসিক্যালি আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, অ্যারাউন্ড আপনার 10 থেকে 12 বছর আগের ঘটনা, যেটা আমাদের ফ্যামিলির সাথেই ঘটে। সো ঘটনাটা যেদিন ঘটে সেদিন হচ্ছে আপনার সন্ধ্যা, মাগরিবের ঠিক আজানের পরপরেই ঘটনাটা ঘটে হচ্ছে বেসিক্যালি আমাদের ঘরের মধ্যেই। আমার আম্মু ছিল ঘরে, আমি ছিলাম। আমাদের ঘরে একজন কাজের মেয়ে ছিল, ছোট বলতে মানে আমাদের দুঃসম্পর্কে কালামুনি লাগতো। এন্ড আমার ভাইয়া ছিল, আব্বা ছিল না, আব্বা ছিল বিদেশ তখন। এন্ড ছোট আম্মু ছিল, ফ্যামিলি মেম্বার বলতে আমরা এরাই ছিলাম, ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল আপনার মাগরিবের নামাজের পরে সবাই আসলে আমরা পড়াশোনা করতে বসে যাই টেবিলে, আমি বলেন, ভাইয়া বলেন। বাট আম্মা তখন যেটা করছিল সেটা হচ্ছে রান্নাঘরে রান্না করতে গিয়েছিল। তো ভাইয়া বাজার থেকে, আমার বড় ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে এসেছিল,
তো মুরগি যখন নিয়ে এসেছিল সন্ধ্যার পরেই, নামাজের পরে আম্মু মুরগি কাটতে বসে আর কি। হ্যাঁ, সাথে আমার ছোট খালাটাও ছিল, যে খালাটার কথা বলছিলাম তার নাম হচ্ছে শাহনাজ। সো শাহনাজ খালাও ছিল আম্মুর সাথে। শাহনাজ খালা বলতে সে অবশ্য আমাদের সমবয়সী, আমরা প্রায় সমবয়সী, সেম এজের। তারপরও খালা ডাকতাম আর কি, শাহনাজ খালা বা আন্টি এই টাইপের ডাকতাম। তা আমি আমার রুমে পড়তে বসেছি। ও বাই দ্য ওয়ে, এর মধ্যে হচ্ছে আমার বড় মামা এসেছিল এবং মেজ মামা এসেছিল আমাদের ঘরে। এর মধ্যেই মানে আম্মু যখন মুরগির মাংস কাটছিল তখন আমার বড় মামা আর মেজ মামা আসে কোন একটা কারণে, সেটা ঠিক মনে নেই এই মুহূর্তে কি কারণে এসছে। তো ওরা কথা বলছিল মাঝখানে রুমে। আম্মু চা দিয়েছিল মামাদেরকে, চা খাচ্ছিল, আমরাও ছিলাম মামাদের সাথে কথা বলছিলাম পড়ার ফাঁকেই। তো আম্মু যখন মুরগি কাটতে বসছিল, মুরগি কাটার সময় রান্নাঘরে, তখন আমাদের রান্নাঘরটা আর হচ্ছে রান্না যেখানে হয় সেটা আলাদা, আর হচ্ছে আমরা খাবারের ঘরটা আলাদা। সরি। সো মুরগি কাটতে বসার পরেই আম্মুর কেমন জানি একটা মানে শরীরটা একটু ভার হয়ে যায়। কেন ভার হয়ে যায়? কারণ তখন আমাদের টিনের ইয়ে ছিল না, মানে বেড়া ছিল না, বেড়া ছিল হচ্ছে বাঁশের বেড়া ছিল রান্নাঘরটা। তো আম্মুর কেমন জানি মুরগি কাটতে বসার সময় মনে হলো যে সামথিং বিহাইন্ড, মানে পেছনে, আপনার বেড়ার পেছনে অপোজিট পাশেই মানে আম্মুর কেমন যেন মনে হচ্ছে কেউ হাঁটছে বা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আম্মুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কেমনে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? জিনিসটা হচ্ছে আপনার পাতার, যখন পাতা থাকলে পাতার উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে সেক্ষেত্রে পাতার কুড়মুড়ে বা আওয়াজ বা এই টাইপের পায়ের আওয়াজ বোঝা যায়। তো আম্মু এই জিনিসটা একটু খেয়াল করে আম্মুর শরীরটা নাকি ভার হয়ে যায়। তো আম্মু আমার ওই যে ঘরের যে কাজ করে মেয়েটা ছোট খালা, তাকে ডাকে। তো ডেকে আম্মু পাশে রাখে যে তুমি বসো, আমি মুরগিটা কুটছি। তো মুরগি কাটার পরে মুরগির নাড়ি বুড়ি, মুরগির বিষটা বা ময়লা যেগুলো থাকে সেগুলো একটা প্যাকেট করে আপনার আমার খালাকে দেয়, যে এগুলা দরজাটা খুলেই তুমি ওই যে আমাদের পুকুর আছে পেছনে, মানে আমাদের রান্নাঘরের পরে আমাদের পুকুর আছে, বা সেটা খালের সাথে লাগানো। সো ওই পুকুরে এটা ফেলে দাও। পুকুরে ফেলে দিলে এটা আসলে খাল দিয়ে বা চলে যাবে এই টাইপের আর কি। সো আম্মু যেটা করলো, তাকে জিনিসটা দিল, আম্মু মুরগিটা রেখে দিল, মানে এমনি পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য মুরগির মাংসগুলো আর কি। হ্যাঁ, এন্ড খালাকে দিল, বললো যে তুমি এগুলো একটু ফেলে দাও, দরজাটা খুলে ফেলে দাও। তো আন্টি যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের যে রান্নাঘরের যে দরজা ছিল সেটা খুলতে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো যাওয়ার সময় আন্টি যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে যে মানে দরজাটা খোলার সময় অপোজিট পাশে আর কি। হ্যাঁ, দরজার অপোজিট পাশে যে একটা জায়গা থাকে, স্পেস থাকে দরজা খোলার পরে দাঁড়ানোর আর কি। হ্যাঁ, ওই জায়গাটাই খালার মনে হলো যে একটা মানে কালো একটা জিনিস, অবয়ব আপনার হাত পা গুটে বসে আছে। তো বসে আছে যখন সে এটা দেখলো, দেখার পরে যেটা করলো সেটা হচ্ছে যে সে মানে একটু ভয় পেয়েছিল। ভয় পাওয়ার পরে সে মনে করলো যে বা কুকুর বা অন্য কোনো প্রাণী, বা তো সে ওটাকে মানে সরিয়ে দিতে চাইলো। বাট তার মধ্যে যেটা হলো, দরজাটা খোলার সাথে সেটা দেখার সাথে সাথে যেটা হলো, সে ওই দিক থেকে ওই অবয়বটা একটা ধাক্কার মতো একটা মানে ধাক্কা দেওয়া শুরু করলো দরজায়। যখন ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার ছোট খালা, বয়সে ছোট, মানে তার তো তেমন একটা এনার্জি থাকবে না, বা বড়দের যতটুকু এনার্জি থাকবে তার তো অতটুকু এনার্জি থাকবে না যে দরজাটা ধরে রাখার। সো তারপর সে যেটা করলো সেটা হচ্ছে যে সে মুরগির আপনার যে অবশিষ্ট অংশ, যে ময়লাগুলো যেগুলো ফেলানোর কথা ছিল সেগুলো হাত থেকে ফেলে দরজাটা আপনার চেপে ধরলো যাতে ওই জিনিসটা আসতে না পারে। তা এবং ইন দ্য মিন টাইম সে যেটা করলো সেটা হচ্ছে যে আমার আম্মুকে ডাকা শুরু করলো যে আপু দরজা দিয়ে কেউ একটু ঢুকে যাচ্ছে।
তা আমার আম্মু বললো যে কে ঢুকবে, আসলে এখানে ঢোকার কে আছে, হয়তো কুকুর, তুমি একটা কুকুরকে তুমি দৌড়াইতে পারতেছো না, যে মানে দরজা ধরে রাখতে পারতেছো না, সমস্যা কি, যে এটা কুকুর হবে, বলছে না আপা কুকুর হবে না, খুব দ্রুত আসো দ্রুত আসো, আমি ধরে রাখতে পারতেছি না জিনিসটা। তো আমার আম্মু বললো যে কি ব্যাপার মেয়ে, এটা আসলে তো এতক্ষণ ধরে বলতেছে যে আসলে না যাওয়া দরকার। আম্মু দৌড়ে গেল, দৌড়ে গিয়ে দেখলো যে আসলে হ্যাঁ তাই তো, মানে যে দরজাটা ধরে রাখতে পারতেছিল না, মানে এইরকম একটা অবস্থা যে মানে এটা ভেঙে চলে আসবে। তা আমরা তো আমি মামাদের সাথে কথা বলতেছিলাম, তো আমার আম্মু চিৎকার চেঁচামেচি শুরু করলো এর মধ্যে যে তোমরা সবাই কোথায় আসো, যে মানে দরজাটা তো ভেঙে ফেললো, কে ঢুকে যাচ্ছে বা কে কিছু একটা ঢুকে যাচ্ছে। তো আমরা আওয়াজ শোনার সাথে সাথে যেটা করলাম সেটা হচ্ছে আমরা দৌড়ে চলে আসলাম মাঝখানের রুম থেকে, আমাদের রান্নাঘরে চলে আসলাম, এসে দেখলাম যে এই কাণ্ড। তো এটা যখন দেখলাম, দেখার সাথে সাথে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। মানে এমন একটা অবস্থা ভাই, আমি আসলে মানে বুঝতে পারবো না জিনিসটা, যখন এই জিনিসটা যদি কেউ ফেস করে তাহলে সেই বুঝতে পারবো আসলে ভয় জিনিসটা কাকে বলে। আমার লাইফ আমি কখনো ভূত বা মানে জিন আল্লাহর রহমত হোক বা আল্লাহর রহমতে হইতে দেখি নাই, আমি জিনিসটাকে পার্সোনালি ভয় পাই। তো আমি চাইবো না যে আল্লাহ আমাকে এরকম কোন একটা সিচুয়েশনের মধ্যে ফেলুক, বাট ওই দিন আসলে বুঝতে পেরেছিলাম যে আসলে বয় জিনিসটা কতটুকু। তো যেটা হলো সে, তো আমরাও যেটা করলাম, আমি আমার মামাকে ডাক দিলাম, আমার মামা আসলো, আমার বড় মামা ছোট মামা আসলো, আমার আম্মু, আমি এবং আমার বড় ভাইয়া, আমরা 6 থেকে 7 জন মানুষ আমরা দরজাটা কোনো রকমে ধরে রাখতে পারতেছিলাম না। মানে সাপ উপর দিয়ে ধরলে নিচ দিয়ে ফেটে চলে আসার মতো অবস্থা, নিচ দিয়ে ধরলে উপর দিয়ে ফেটে চলে আসার মতো অবস্থা। তো এইরকম ধস্তাধস্তি চলতেছিল, ওই দিক থেকে কে ঠেলতেছে বা কে দরজাটাকে ভেঙে চলে আসতে চাচ্ছে, ওটা দেখার আসলে সাহস আমাদের কারো ছিল না। বাট এমন একটা মানে আমরা প্রেসার অনুভব করতেছিলাম যে ওই দিক থেকে প্রচুর, বাট ওইরকম যে বা কোন একটা প্রাণী হলেও গর্জন করবে বা আওয়াজ করবে ওইরকম কোন ধরনের আমরা আসলে আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। জাস্ট আপনার যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্রেসার, মানে শুধু ঠেলতেছে দিক থেকে, মানে যে কোন রকমে সে ঘরের মধ্যে ঢুকে যাবে, যে তার উদ্দেশ্য হচ্ছে ঘরের মধ্যে ঢোকা। কিন্তু আমরা যেটা করতেছিলাম, আমরা 4-5 জন মিলে প্রায় আপনার 8 থেকে 10 মিনিট ধরে এই মানে ধস্তাধস্তি চলতেছিল, বাট কারো সাহস হচ্ছে না যে মানে আমাদের ওই হিতেই জ্ঞানটা ছিল না যে ওই মুহূর্তে আমাদের ছাদের উপর দিয়ে গিয়ে আমাদের রান্নাঘরটা দেখা যায়, ওই রান্নাঘরের ওইদিকে কি করছে সেটা দেখার, বাট আমাদের কারোই সেন্স এটা ছিল না। তো শেষমেশ যেটা হলো সেটা হচ্ছে প্রায় 8 থেকে 10 মিনিট ধরে আসলে এই ধস্তাধস্তি চলছিল। তো চলার একটা সময়ে হুট করে আমরা অনুভব করলাম যে আর জিনিসটা নাই, আর জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। হুট করে দরজা আপনার করা, এই যে কি বলে মানে ধস্তাধস্তি করা বন্ধ হয়ে গেল। তো প্রায় এর 5 থেকে 10 মিনিট পরে আমরা দরজাটা মানে খোলার চেষ্টা করছিলাম, তারপর ভয় পাচ্ছিলাম। শেষে পুরো এলাকার বলতে মানে আপনার পুরো আমাদের বাড়ির সব মানুষ চলে এসেছে আমাদের ঘরের মধ্যে, যে আসলে কি হয়েছে। সো সবাই যখন আসলো তো আমরা সাহস করলাম যে না আসলে খুলে দেখা দরকার, আসলে কি ঘটেছে বা কি হয়েছিল জিনিসটা। তো একটা বিষয়, জিনিসটা আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে দরজা খোলার পরে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আসলে কোন একটা যদি প্রাণী বা কোনো কিছু বা কোনো মানুষ যদি বা কয়েকজন মানুষ মিলে যদি আপনার এরকম দরজা যদি বা ধস্তাধস্তি করে বা ঠেলে ঢুকে যাওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো ওদের ওই জায়গায় অনেক পায়ের চিহ্ন থাকবে। কারণ আমরা 5-6 জন মানুষ মিলে আমরা যখন দরজাটা মানে ভেতরে না আসার জন্য যখন আমরা মানে বাধা দিচ্ছিলাম, তখন ওই দিক থেকে অপোজিট সাইড থেকে কিন্তু এর 3 গুণ প্রেসার আমরা অনুভব করছিলাম। হ্যাঁ, বাট জিনিসটা খেয়াল করলাম যে ওখানে কিন্তু পায়ের কোনো ছাপ ছিল না, নট এ সিঙ্গেল সাইন, মানে কোনো পায়ের বা কোনো অনেকগুলো প্রাণী যে থাকবে বা ওইরকম কোনো জিনিস খেয়াল করলাম না। পরবর্তীতে আমরা রাত্রে এটা যখন প্রায় 8টা 8:30 বেজে গেছিল, তো তখন খেয়াল করলাম যে আসলে বেসিক্যালি এখানে একটা জিনিসই খেয়াল করলাম, পরে সেটা নোটিস করলাম, সেটা হচ্ছে আপনার একটা আঁচড়, অনলি একটা 3টা নখের আঁচড় আপনার আমাদের ওই জায়গায় যে জায়গায় মানে ধস্তাধস্তি করা হয়েছিল, মানে নিচেই দরজার নিচেই মাটিতে 3টা আঁচড় খেয়াল করলাম, নখের আঁচড়। তো ওটা দেখার পর আসলে আমরা রিয়েলাইজ করতে পেরেছি আসলে জিনিসটা বা মানুষ বা কোনো বা জন্তুর পক্ষে বা এইভাবে করা সম্ভব না। সো সেটার পরে আমরা আসলে আর জিনিসটা নিয়ে বেশি ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। পরে যেটা করলাম সেটা হচ্ছে ওই দিন তো আর আসলে সম্ভব হয়নি, বাট পরের দিন আমরা যেটা করলাম আমাদের মসজিদের ইমামকে নিয়ে আসলাম। সো মসজিদের ইমামকে এনে আমরা জিনিসটা দেখালাম এবং পুরো জিনিসটা ওনার সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে বেসিক্যালি উনি যেটা বললো আর কি, হ্যাঁ, যে আসলে এটা আসলে একটা খারাপ
জিনিস ছিল, যে যেটা বা পেতনি বা এই টাইপের জিনিস আর কি, বা হ্যাঁ হয়তো বা জিন টাইপের জিনিস, যেটা যদি এটা চাচ্ছিল যে আসলে বেসিক্যালি পেতনি বলা হয়। পেতনি জিনিসটা হচ্ছে ওই যে যখন আম্মু যখন মুরগির মাংস করছিল, মুরগির গন্ধ বা ওই যে মুরগির নাড়ি মুড়ির গন্ধ এগুলা মানে পেয়ে উনি ওই জিনিসটা এসেছিল এগুলো খাওয়ার জন্য বা এই টাইপের কিছু আর কি। তো হুজুর যেটা বললো সেটা হচ্ছে উনি যদি ওই জিনিসটা যদি ঘরের মধ্যে ঢুকতো তাহলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যেত, মানে এটাকে বের করাটা অনেক টাফ হয়ে যেত। যাক মানে উনি বললো যে যাক আলহামদুলিল্লাহ আপনারা সক্ষম হয়েছেন যে উনি ঘরে ঢুকতে পারেনি বা এই টাইপের কিছু হয়নি। তো পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হুজুরকে দিয়ে আমরা আবার আমাদের পুরা ঘরটা যেটাকে বলে বন করা, আমরা বন করে ফেলি। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আজকে আমি আপনাকে যে ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের এলাকার একটা কবরস্থানের ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সেই সময়টা ছিল বর্ষার একদম শেষের দিকের, বর্তমান যেই সময়টা চলতেছে এরকম একটা সময়। টানা কয়েকদিন বৃষ্টিতে গ্রামের নাম করা যে কবরস্থানটা আছে সেই কবরস্থানটা কাদায় ভরে গিয়েছিল প্রায়। জায়গাটার নাম ছিল বটতলার কবরস্থান। জায়গাটা এত বেশি ভয়ানক ছিল যে দিনের বেলাতেও মানুষ সেখানে একা যেত না। যখন মানুষ অনেকজন যেত তখনই যেত, কারণ অনেক বছর ধরে গ্রামের লোকজন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করত এই কবরস্থানটাকে নিয়ে। বিভিন্ন রকমের ঘটনা শোনা যায়, কিন্তু রাত হলেই কবরস্থানের দিক থেকে অনেক বেশি কান্নার আওয়াজ আসে, যেই আওয়াজটা গ্রামের এমন কোনো মানুষ নেই শোনে নাই। যাই হোক, সেই গ্রামেই আমার এক বন্ধুর বাড়ি, যেই বন্ধুটার নাম হচ্ছে রফিক। রফিক ছোটবেলা থেকেই অনেক বেশি সাহসী, এবং এত বেশি সাহসী যে সে সবসময় সেনাবাহিনীতে যোগ দিবে বলে মানুষদের বলে বেড়াতো। তো এই রফিক গ্রামের এইসব ভূত পেতে একদমই বিশ্বাস করত না। সে মনে করত আসলে এইসব বানোয়াট মানুষের মুখের কথা বা গোল গল্প। তো এক রাতে চায়ের দোকানে বসে সবাই যখন ওই কবরস্থানের গল্প করছিল, ঠিক সেখানেই উপস্থিত ছিল রফিক। এবং রফিক এই সব কিছু শুনে বেশ খানিকটা সময় ধরে হাসলেন এবং বলল, সবই মিথ্যা কথা। এগুলো বলে মানুষদের ভয়ে রাতের বেলা ওইদিকে যাওয়ার বদ্ধ করেছে, এটাই একটা নিয়ম, তাছাড়া অন্য কিছুই হতে পারে না। তারপর সেখানে থাকা তার কয়েকজন বন্ধু সবাই মিলে রফিকের সাথে বাজি ধরল। ঠিক আছে, তুই তো খুব বেশি পালোয়ান হয়ে গেছিস, তুই তো অনেক বেশি সাহসী, তো ঠিক আছে তুই একদিন যা না, সেই রাতে কবরস্থানের পাশ থেকে একটু ঘুরে আয়, দেখি তোর কেমন সাহস। কিন্তু এই কথাগুলো পাশ থেকে একজন মুরব্বী শুনছিল, এবং তিনি রফিককে একদম নিষেধ করে যে সেখানে যেও না, তোমার খারাপ কিছু হবে, তুমি ভুল করছো। কিন্তু বন্ধুদের সাথে বাজি এবং মনের প্রবল সাহস নিয়ে রফিক এই সব কিছু কথা উপেক্ষা করে পরদিন রাত প্রায় 1টার সময় রওনা দিল সেই কবরস্থানের দিকে। আকাশে তখন অর্ধেক চাঁদ, চারদিকে কুয়াশা, হাতে একটা টর্চ এবং একটা মোবাইল নিয়ে রফিক একাই হাঁটতে লাগলো সেই কবরস্থানের দিকে। দূর থেকে শিয়ালের ডাক, কুকুরের ডাক এবং ভীষণ রকমের অন্ধকার তাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিছু দূর যাওয়ার পর তার নাকে যেন কেমন একটা পচা পচা গন্ধ আসতে শুরু করলো। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে সে চলল সেই কবরস্থানের দিকে। কবরস্থানের ভিতরে ঢুকতেই সে খেয়াল করলো পুরো জায়গাটা কেন জানি অস্বাভাবিকভাবে চুপচাপ। এমন নীরবতা যেন চারপাশটা হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। মাটি যে ঝিঝি পোকার ডাক, এতক্ষণ থেকে যে শিয়ালের শব্দ, কুকুরের শব্দ এবং অন্যান্য শব্দগুলো তার কানে আসতেছিল, এই কবরস্থানটা ঢোকার পর থেকে তার
হঠাৎ সবকিছুই যেন একদম সাইলেন্ট হয়ে গেছে। তারপর সে হঠাৎ করে শুনতে পারল টুপ 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 কিছু শব্দ। মানে এমন একটা মনে হচ্ছে মাটিতে যেন কেউ ভেজা পা ফেলে হাঁটছে, আর অল্প পানি থাকার কারণে সেই পাটা সপ সপ আর টুপটুপের মাঝে আটকে গেছে। রফিক এবার টস ঘুরিয়ে চারদিকে আলো ফেলল, কিন্তু কাউকে দেখা পেল না রফিক। তারপর তার পকেটে থাকা মোবাইলটা বের করে চারদিকের ভিডিও করা শুরু করলো, সে যে এখানে এসেছে সেটার প্রমাণস্বরূপ। তারপর একটু পর কিছু একটা শব্দ এসে থামলো তার কানের ঠিক কাছেই। তার বুকটার ভিতরে এবার একটু ধড়ফড় শুরু হলো, কারণ এত অন্ধকার একটা জায়গায় একা একটা মানুষ সত্যি অনেক বেশি ভয় পেয়েছিল রফিক। ঠিক তখনই সে দেখতে পেল কবরস্থানের কোনো কোনায় একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে, মাথাটা একদম নিচু, চুলগুলো লম্বা, মুখ ঢাকা নিজের সাদা কাপড় দিয়েই। এবার রফিক সাহস করে শক্ত গলায় বলল, কে ওখানে? কে ওখানে? আপনি কে? এত রাত্রে এখানে কি করছেন? কিন্তু কোনো উত্তর এলো না। সে একটু সামনে এগোতেই তার হাতে টাকা টসটা কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেল। এরপর শুরু হয়ে গেল অন্ধকার আর অন্ধকার। রফিক চারপাশে এত বেশি অন্ধকার দেখল যে তার চোখ একটুও সামনে দেখতে পাচ্ছিল না। এরপরেই হঠাৎ করেই তার কানের কাছে ভেসে এলো একটা ফিসফিসানি শব্দ, আমার কবর, আমার কবর কে খুলেছে? এটা শোনার পরেই রফিকের পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আবার টর্চ জ্বালালো, আর টর্চ জ্বালার সঙ্গে সঙ্গে তার চোখ একদম স্থির হয়ে গেল। সামনের কবরটা একদম খোলা, আর সেই খোলা কবরের ভিতর থেকে ধীরে ধীরে একটা হাত বের হয়ে আসতেছে উপরের দিকে। কাদা মাখা একদম পচে যাওয়া একটা হাত, শুধুমাত্র হাতের হাড়গুলো দেখা যাচ্ছে। এরপর রফিক ভয়ে একদম পিছন ফিরে দৌড় দিতে গেল, কিন্তু কয়েক কদম যেতেই বুঝলো তার পায়ের নিচে যেন একটা শক্ত কিছু আটকে গেছে। সে নিচে তাকিয়েই দেখলো মাটির ভিতর থেকে আর কয়েকটা হাত বের হয়ে তার পাটা শক্ত করে চেপে